আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। ইলাস্ট্রেটরের হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব, প্রথমে হচ্ছে আমরা টাইপ টুলের ব্যবহারটা দেখব। তারপরে হচ্ছে আরও অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো টুলস আছে। তো টাইপ টুলটা আমরা ফটোশপে দেখে আসছি, এখানে আরেকবার একটু দেখব। ফটোশপের টাইপ টুল এবং ইলাস্ট্রেটরের টাইপ টুলের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, একই জিনিসে এখানেও পাবেন, ওইখানেও ছিল। ঠিক আছে, তো ফটোশপে টাইপ টুলটা ছিল হচ্ছে ওইখানে 4টা অপশন দেওয়া ছিল বা 4টা টুল দেওয়া ছিল ওইটার ভিতরে। আর এখানে দেখা যাচ্ছে যে 3টা আছে। ঠিক আছে, তো 3টা থাকুক আর ওইখানে 4টা থাকুক, কাজ কিন্তু সবগুলোই একই। অর্থাৎ আমরা ওই ফটোশপে নর্মাল যে টাইপ টুলটা ছিল, হরিজন্টাল টাইপ টুলটা, সেটা দিয়ে আমরা নর্মালি আমরা লিখতে পারতাম। তারপরে যদি একটা বক্স করে লিখতে চাইতাম তাহলে ক্লিক করে ড্র্যাগ করে তারপরে আমাদের সেই লেখাগুলো পেস্ট করতে হতো, সেক্ষেত্রে ওইটার ভিতরে আসতো। আবার আমরা যদি কোনো একটা পাথ তৈরি করতাম, সেই পাথের ভিতরেও লেখার জন্য আমরা নর্মাল যে টাইপ টুলটা ছিল সেটাতে আমরা ভিতরেও লিখতে পারতাম, আবার পাথের উপরেও আমরা লিখতে পারতাম। ঠিক আছে, তো এখানে টাইপ টুল দিয়ে আমরা এই সবগুলো কাজে পারবো। আর আলাদা করে এখানে আরেকটা যে টুলটা দিয়ে রাখছে সেটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল, অর্থাৎ পাথের উপরে লেখার জন্য আলাদা আরেকটা টুল এখানে দেওয়া আছে। তো নর্মাল আমরা এই টুলটা দিয়েও সেখানে আমরা দেখছিলাম। আর এই টাইপ অন এ পাথ টুলের যে কাজটা সেটাও কিন্তু আলাদা করে ওখানে দেওয়া ছিল না ফটোশপে, বাট কাজটা করতে পারতাম। তো যাই হোক, এখন আমরা একটু দেখি নর্মালি টাইপ টুলটা কীভাবে কাজ করে। তো টাইপ টুলটা সিলেক্ট করার পরে এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, আর লাস্টেরটা হচ্ছে ভার্টিক্যাল, অর্থাৎ উপর থেকে নিচের দিকে লেখাটা আসবে। তো এখানেও আগের মতোই, যেমন ক্লিক করলাম, ক্লিক করলে সাথে সাথে লেখাটা আসবে। আর এটার ক্ষেত্রে আমরা এই যে ক্যারেক্টার যে প্যালেটটা আছে, এখান থেকে আমরা মোটামুটি সবগুলো জিনিস চেঞ্জ করতে পারবো। ক্যারেক্টার প্যালেটে সব কিছুই আগের মতোই, শুধু একটা বিষয় পাবেন নতুন, আর বাকি সব কিছু একই। আর এটার আর কিছু বিষয়, যেমন ক্যারেক্টার প্যালেট, প্রত্যেকটা অবজেক্ট তৈরি করার সময় প্রপার্টিজ নামে একটা প্যালেট আছে। এই প্যালেটের ভিতরে কিছু ওই অবজেক্টটা চেঞ্জ করার জন্য বেশ কিছু জিনিস এখানে চলে আসে। ঠিক আছে, তো তার মধ্যে ফার্স্টে এখানে আছে হচ্ছে ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স, তারপরে ক্যারেক্টার। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। ট্রান্সফর্মটা এটা আলাদা একটা প্যালেট আছে, অ্যাপিয়ারেন্সেরও আলাদা একটা প্যালেট আছে, এবং ক্যারেক্টারটা আমরা যে এখানে তো দেখতেই পাচ্ছি ক্যারেক্টার। তো ক্যারেক্টার প্যালেটটা আমরা এখন দেখি। প্রপার্টিজটা না দেখলেও সমস্যা নেই, কারণ প্রপার্টিসের ভিতরে যে অপশনগুলো আছে সেগুলো আমরা আলাদা আলাদা করে দেখব। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে ফন্টের যে নামগুলো আছে বা ফন্ট ফ্যামিলি যেগুলো আছে সেগুলো আমরা এখানে পাচ্ছি। তারপরে ফন্টের যে স্টাইলগুলো আছে সেটা এখানে আছে। ফন্টের সাইজ একটু বাড়াই দিই, ফন্টের সাইজটা আমরা এখানে বাড়াই দিলাম। তারপরে যদি আরও বড় করতে চাই তাহলে এখানে ক্লিক করে লিখে দিতে হবে। এরপরে সেট দ্য লিডিং ভ্যালু, এটা আগের মতোই, অর্থাৎ যদি লাইনটা মানে একাধিক লাইন হয়, 2টা 3টা মানে একাধিক লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা কন্ট্রোল করবে এই সেট দ্য লিডিং। তো এটা নর্মালি এখানে অটো করে দেওয়া আছে। তো অটোতে এখন কতটুকু গ্যাপ আছে সেটা দেখাচ্ছে। আমার লাইন তো এখানে একটা, আমি এখানে একটু লাইনটা 2টা করে নিচ্ছি। তো এই লাইনটাকে কপি করে নিলাম, ইন্টার দিয়ে নিচে 2-3টা লাইন আমি করে নিলাম। তারপরে এখন যদি আমি পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে এটা চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, একবারে যদি 0 থেকে বা 6 ফিট থেকে শুরু করি তাহলে কিন্তু এই যে এরকম হয়ে যাচ্ছে, মানে একেবারে একটার উপরে একটা চলে আসতেছে। আর যত আমরা গ্যাপ তৈরি করব তত এটা বেশি গ্যাপ হবে, আর অটো দিয়ে রাখলে এটা অটোমেটিক একটা গ্যাপ পেয়ে যাবে। এরপরে যেটা সেট দ্য টার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, এটা আমি বলছিলাম যে এটা প্রয়োজন নাই, কারণ এটা মাত্র 2টা ক্যারেক্টারের মাঝে স্পেস তৈরি করে, এটা দরকার নাই। আর পরের যেটা আছে সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার, এটা হলো যে যেই লেয়ারটা বা যে অবজেক্টটা সিলেক্ট থাকবে সবগুলো লেটারের মাঝে সমান একটা স্পেস তৈরি করে দিবে। ঠিক আছে, যে দেখেন প্রত্যেকটার মধ্যে মানে একটা থেকে আরেকটার ডিস্টেন্স সবগুলোতে সমান করে দিচ্ছে। যেমন এখন 200, আমি এখনও ক্লিক করি নাই, জাস্ট ধরলাম, তাতেই দেখা যাচ্ছে। আর যদি আমরা মাইনাস ভ্যালু দিই তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লাগাই দিবে, একদম চেপে চেপে দিচ্ছে। ঠিক আছে, তো এটা নর্মালি 0 ভ্যালুই রাখবেন, যদি প্রয়োজন হয় তাহলে আমরা বাড়াই নিব। তো এটা আমাদের যখন ডিজাইনে কাজ করতে যাব তখন এই জিনিসগুলো কম বেশি করার দরকার হয়। আচ্ছা, এরপরে ভার্টিক্যাল স্কেল, একটা হচ্ছে হরিজন্টাল স্কেল, এগুলো আমরা 100%ই রাখবো, এগুলো কম বেশি করার দরকার নেই। এক্ষেত্রে আপনি যদি এগুলো কম বেশি করেন তাহলে কিন্তু লেখার যে রেশিওটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতে বাজে দেখাবে। তো ডিজাইনের কাজ করতে গিয়ে মানে একটা লেখাকে যদি পরিবর্তন করার দরকার হয় তো সেই ক্ষেত্রে এগুলো করতে পারেন।
বাট দেখা লাগবে যে নর্মাল যে লেখাগুলো থাকবে টেক্সট আকারে বা প্যারাগ্রাফ আকারে সেগুলোতে আমরা সাধারণত এগুলো চেঞ্জ করব না। আচ্ছা, এরপরে এটা আমরা দেখছিলাম সেট দ্য বেসলাইন শিফট। এটার কাজ ছিল হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের যে কাজটা সেইটা আর কি এইটা দ্বারা করা যায় ম্যানুয়ালি। আচ্ছা, তো নতুন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে একদম লাস্টে ক্যারেক্টার রোটেশন। এটার কাজ হলো ক্যারেক্টারগুলোকে রোটেট করবে। ঠিক আছে, রোটেট করবে কিভাবে? জাস্ট এখানে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি, এখানে যে প্লাস ভ্যালু মাইনাস ভ্যালু, জাস্ট এই যে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি রোটেট করে দিচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে। মানে যেই অবজেক্টটা বা যেই লেয়ারটা বা যেই লেখাটা সিলেক্ট থাকবে সেটাতেই কাজটা হবে। তো এখানে 4টা লাইনই সিলেক্ট করা একবারে, তার কারণে এখানে একবারে সবগুলোতে কাজ হচ্ছে। মাইনাস ভ্যালু দিলে উল্টা দিকে রোটেট হচ্ছে। তো 0 থেকে একবারে 30, আমাদের যদি এখন 15 ডিগ্রি লাগে সেক্ষেত্রে আমরা কি করব? এখানে আমরা জাস্ট ক্লিক করে স্ক্রল করে দিব, স্ক্রল করে যে 15 পর্যন্ত নিয়ে আসতে পারবো। মানে স্ক্রল করলে 1 2 আমরা করতে পারবো। আর যদি এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে একদম 30 45 মানে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 15 ডিগ্রি পর পরে এরকম আর কি নির্দিষ্ট কিছু ভ্যালু এখানে দেওয়া আছে। আর এরপরে এখানে কিছু শর্টকাট এগুলো আমরা দেখছিলাম, যেমন অল ক্যাপস, স্মল ক্যাপস, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন, আর একটা হচ্ছে স্ট্রাইক। তো মানে যে এরকম মাঝখানে কাটা দাগ চলে আসবে, আন্ডারলাইনে তো আন্ডারলাইনটা চলে আসে। তো মোটামুটি এই ছিল হচ্ছে ক্যারেক্টার প্যালেটের বিষয়। আর ফটোশপে আমরা যেরকম যদি অনেকগুলো টেক্সট কপি করা থাকে সেই ক্ষেত্রে বক্স করে দিতে হতো, এখানেও একই কথা। আমি যদি বক্স করে দিই তাহলে ওই বক্সের ভিতরে লেখাগুলো চলে আসবে। ঠিক আছে, এখানে নর্মালি এই সিসির যে আপডেট ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোতে এই লরিম ইপসামের টেক্সটটা এখানে ডিফল্টভাবেই কপি করা থাকে। একটা বক্স করার সাথেই লরিম ইপসামের টেক্সটগুলো এখানে পেস্ট হয়ে যায়, আলাদা করে কপি না করলেও চলে। তবে আগের ভার্সনে এটা নাই। ঠিক আছে, CS6 বা আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোতে এটা নাই। তো জাস্ট এভাবে কপি করে যদি কপি করা থাকে আপনি একটা বক্স করে এখানে পেস্ট করতে পারবেন। আচ্ছা, আবার এখান থেকে আমরা দেখছিলাম যেমন শেপ তৈরি করে সেই শেপের ভিতরেও আমরা লেখা পেস্ট করতে পারবো। তো মনে করেন এখন আমি টাইপ টুলটা নিচ্ছি, নেওয়ার পরে এই যে পাথের উপরে একদম মানে পাথের উপরে কোথাও এসে ক্লিক করলে তখন এই পাথের যে কালারটা আছে কালারটা চলে যাবে এবং এটা তখন একটা এরিয়া হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো আমরা এটাও ফটোশপে করে দেখছিলাম, যেমন একটা শেপের ভিতরে যদি আমরা লিখতে চাই সেটা কিন্তু এখান থেকে আমরা করতে পারছি। তখন জাস্ট একটা শেপ আগে করে নেবেন, তারপরে হচ্ছে এই নর্মাল টাইপ টুলটাতে ভিতরে এসে ক্লিক করলে এটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে পাথের উপরে লেখার জন্য। তো পাথের উপরে লেখার জন্য আমরা এই যে টাইপ অনে পাথ টুলটা নিয়ে পাথের উপরে এসে ক্লিক করব। ঠিক আছে, এখানে এই টাইপ অনে পাথ টুলটা পাথ ছাড়া আপনি যদি কোথাও ক্লিক করেন তাহলে এইরকম একটা মেসেজ আপনার সামনে চলে আসবে। অবশ্যই আপনাকে পাথের উপরে এসে কোথাও ক্লিক করতে হবে। আচ্ছা, পাথের উপরে এসে ক্লিক করলে তখন লেখাটা এইভাবে চলে আসতেছে। ঠিক আছে, আর আসার পরে এই হিটের আবার একটা সুবিধা দিক আছে, সেটা হলো সেটা হচ্ছে যে এখানে দুইটা পয়েন্ট তৈরি হয় এবং মাঝখানে একটা মিডল পয়েন্ট একটা তৈরি হয়। তো এই পয়েন্টগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে যে আমার লেখাটা কোথায় থেকে শুরু হবে সেই জিনিসটা ডিফাইন করা, পাশাপাশি হচ্ছে কোথায় গিয়ে শেষ হবে সেইটাও নির্ধারণ করে দেওয়া। ঠিক আছে, আর মাঝখানের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের কাজ হচ্ছে এটা দিয়ে আমরা লেখাটাকে এভাবে ঘোরাতে পারবো। আবার লেখাটাকে ঘোরানোর পাশাপাশি লেখাটা এখন পাথের বাহিরের সাইডে আছে, আমরা চাইলে পাথের ভিতরের দিকেও এটাকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো ভিতরের দিকে নিয়ে আসলে লেখাটা নিচের লেখাগুলো সোজা থাকতেছে, উপরের লেখাগুলো উল্টা থাকতেছে। আর যদি বাইরে নিয়ে আসি তাহলে এটা বিপরীত হচ্ছে, অর্থাৎ উপরের লেখা সোজা থাকবে, নিচের লেখাগুলো উল্টা থাকবে। তো এরকম অনেক লোগো আছে যে লোগোগুলোতে উপরের দিকে এরকম রাউন্ড করে লেখা থাকে এবং নিচের দিকেও রাউন্ড করে লেখা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই টাইপ অনে পাথ টুল দিয়ে আমরা কাজ করব। তো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি, যেমন ধরেন যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু দেখাই। বাংলাদেশ সরকারের যে লোগোটা আছে এই লোগোটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে লেখাটা আছে এই লেখাটা উপর দিক দিয়ে
একটা লেখা এবং নিচ দিক দিয়েও কিন্তু একটা লেখা আছে এবং দুইটাই দুই দিকেই সোজা, তার মানে এটা কিন্তু আপনার দুইটা আলাদা আলাদা পাত নিয়ে কাজটা করা। ঠিক আছে, আমি একটু এই জিনিসটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি জাস্ট একটু কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এইটার জন্য ফার্স্টে আমি এই সার্কেলের জন্য একটা লাল শেপের জন্য একটা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এখানে উপরের যে লেখা এটার জন্য একটা পাত নিতে হবে আর নিচের লেখার জন্য আরেকটা পাত থাকতে হবে। টাইপ অনে পাথ টুল নিয়ে এখানে ক্লিক করলাম, তারপরে মনে করেন আচ্ছা, তো পুরোটা লিখলাম, লেখার পরে সাইজটা অনেক বড় আছে যার কারণে পুরোটা আসতেছে না, আমি একটু ছোট করে দিলাম এবং অল ক্যাপস করে দিচ্ছি, আরেকটু ছোট করে দেই, এটা ঠিক আছে। আচ্ছা, এখন এই লেখাটা সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমি একটু প্যারাগ্রাফটা ওপেন করে নিচ্ছি। প্যারাগ্রাফ আর ক্যারেক্টার দুইটা কিন্তু পাশাপাশি, ফটোশপেও আমরা দেখছিলাম, এখানেও কিন্তু দুইটাই পাশাপাশি আছে। তো প্যারাগ্রাফের ভিতরে আমাদের এই যে অ্যালাইনমেন্টগুলো লাগবে, তো এখান থেকে আমি সেন্টার অ্যালাইনটা করে নিচ্ছি। সেন্টার অ্যালাইন করে নিলে যেটা হলো যে এখানে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, যে এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর এটা স্টার্টিং পয়েন্ট। মানে এন্ডিং পয়েন্টটা হচ্ছে যে আমার লেখাগুলো যদি অনেক বেশি থাকে, এই এন্ডিং পয়েন্টটা আমি যেখানে নির্ধারণ করব তার বাইরে আর আসবে না, মানে ওই পর্যন্ত যে কয়েকটা ক্যারেক্টার ধরে তারপরে আর আসবে না। ঠিক আছে, তো আমি এটাকে এখানে নিয়ে আসলাম এবং স্টার্টিং পয়েন্টটাকে দিলাম এখানে, এবং যদি এখন আমি অ্যালাইনটা সেন্টার করে দিই তাহলে একদম পুরোপুরি সেন্টারে এই জিনিসটা চলে আসছে। আচ্ছা, এরপরে আরেকটা লাগবে হচ্ছে আমার এইটা লেখার জন্য। তো এটা লেখার জন্য আমি এখানে আরেকটা কপি করে নিচ্ছি অবজেক্ট, তারপরে এটার উপরেও আমি এসে ক্লিক করলাম। এরপরে লেখা আছে হচ্ছে অফ বাংলাদেশ। আচ্ছা, লিখলাম, লেখার পরে এখন এটা আছে হচ্ছে বাইরের সাইডে, এটাকে আমাকে ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ভিতরে নিয়ে আসলাম এবং এটার যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, এই দুইটা আমাকে এই যে সেন্টারে দেখাই দিলে এই জিনিসটা একদম সেন্টারে চলে আসছে। ঠিক আছে, আর এটা আরেকটু বড় হবে, অর্থাৎ এই মাপে হবে এই, তাহলে এই যে এটার লাইন বরাবর এটা কিন্তু ঠিক থাকতেছে। আর আরেকটা পাত থাকবে যেটা হচ্ছে সাইড দিক দিয়ে একটা স্ট্রোকে কালার দেওয়া। আচ্ছা, তো আমাদের এখানে জাস্ট আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের কোনো লোগো বা এই ধরনের যে লেখাগুলো আছে সেটা আমরা কিভাবে করতে পারি, জাস্ট একটা উদাহরণ আমরা এখানে দেখলাম। তো এখন আমরা পরের জিনিসটা একটু দেখি। আচ্ছা, টাইপ টুলের ব্যবহার কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা সবাই, জি ভাইয়া। ওকে। তো নতুন আমরা একটা জিনিসই পাচ্ছি, সেটা হলো ক্যারেক্টার রোটেশন, আর এখানে ওই উপর নিচে বা ভিতরে বাইরে ঢোকানো বা বের করা। ঠিক আছে, যেটা হচ্ছে টাইপ মানে পার্ট টুল দিয়ে করার পরে হচ্ছে এটা সিলেকশন টুল দিয়ে কিন্তু ধরে কাজ করা লাগতেছে। আচ্ছা, আর এইটা দেখার মতো তেমন কিছু না, জাস্ট এটা দিয়ে আমরা যদি ক্লিক করে লিখি এটা উপর থেকে নিচের দিকে চলে আসবে। তো এটা আর আমাদের তেমন একটা দরকার হবে না। তো এই ছিল হচ্ছে মোটামুটি টাইপ টুলের ব্যবহার। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা টাইপ টুল দিয়ে যখন কোনো কিছু লিখব, লেখার পরে আমরা এই লেখাটাকে আমাদের অনেক সময় বলতে আমরা যখন লোগোর কাজ করতে যাব বা ক্লায়েন্টদের যখন কাজ করতে যাব, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এই লেখাটাকে লেখা হিসেবে না রেখে এটাকে নর্মাল একটা পাথ তৈরি করা লাগবে। ঠিক আছে, তো সেই পাথটা আমরা কিভাবে করব? পাথটা করার জন্য রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলে এইটা আর টেক্সট হিসাবে থাকবে না। ঠিক আছে, আরেকবার বলি যে আমরা এখন কিন্তু এটা টেক্সট হিসেবে আছে, আমি এখন চাইলে টাইপ টুলটা নিয়ে ভিতরে এসে ক্লিক করে লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারবো।
কিন্তু যখন এটাকে পাত তৈরি করে ফেলবো তখন যেটা হবে যে নর্মালি আমরা এখান থেকে যেমন শেপ টুলগুলো দিয়ে পাত তৈরি করতেছি, পাতের চারো সাইড দিয়ে হচ্ছে পাতটা থাকে বা এই যে শেপের চারো সাইড দিয়ে পাত থাকে। তো আমরা এই টেক্সটটাকে যখন পাথে কনভার্ট করব তখন আমাদের এই প্রত্যেকটা লেখার সাইড দিয়ে একটা আউটলাইন বা পাতটা চলে আসবে। এবং সেটা কেন দরকার, সেটা হচ্ছে দরকার হবে আমরা এই লেখাটাকে যদি কাস্টমাইজ করতে যাই বা এই লেখা দিয়ে যদি আমরা লোগোর কাজ যখন করতে যাব তখন এগুলো লাগবেই। ঠিক আছে, তো সেই আউটলাইনটা কিভাবে করবেন এটা একটু দেখাচ্ছি। জাস্ট রাইট মাউস ক্লিক করে যে ক্রিয়েট আউটলাইন, আর একবার আউটলাইন করে তারপরে যদি এটা আমরা আবার টেক্সটে ফেরত আনতে চাই তাহলে কিন্তু আর সেটা হবে না। তো এখন কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে এবং টেক্সটে ফেরত আসবে, বাট এটা একবার আপনার কাজ করে ফেললে পরে কিন্তু আর এটা সেভ করার পরে যদি আপনি আবার ওপেন করেন সেই ক্ষেত্রে আর এটা কাজ করবে না। তো এখন যে দেখেন প্রত্যেকটার ভিতরে পাত চলে আসছে। ঠিক আছে, যেমন দেখেন প্রত্যেকটাতে এখন পাত আসছে। পাতগুলো থাকলে সুবিধাটা কি হবে, এখন আমি এগুলোকে ধরে আমার ইচ্ছা মতো আমি এখন এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, লোগোর কাজ করতে যখন যাব তখন আমাদের এই জিনিসটা লাগবে, এই জন্য এখনই দেখাই দিলাম। ঠিক আছে, যে এরকম করে কিন্তু থাকতেছে, এই পাতগুলো থাকতেছে এবং পাতগুলো থাকাতে আমরা কিন্তু এইভাবে এই জিনিসগুলোকে এডিট করতে পারবো, আমাদের মন মতো এডিট করতে পারবো। তো নর্মালি লেখা যখন থাকবে লেখাটাকে আমরা আমাদের মন মতো কিন্তু এভাবে টেনে বা কাটাকাটি করা বা এভাবে টেনে লম্বা করা বা ছোট করা সেই জিনিসটা কিন্তু টেক্সট হিসাবে যখন থাকবে তখন এটা কাজ করা যাবে না। ঠিক আছে, যখন টেক্সট হিসাবে থাকবে তখন এই জিনিসটা হবে না। এটা কখন হবে, যখন এটা আপনি টেক্সট থেকে পাতে কনভার্ট করে নেবেন তখন এটা এইভাবে কি কাজ করবে। ওকে, তো আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে টাইপ টুলের ব্যবহারটা আমরা এতক্ষণ দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে গ্রুপ আনগ্রুপের যে বিষয়টা আছে সেটা। তো গ্রুপ আনগ্রুপের জন্য ফটোশপে আমরা যে শর্টকাট কিটা ব্যবহার করছিলাম এখানেও একই শর্টকাট কি, অর্থাৎ কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ করার শর্টকাট কি আর কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ করার শর্টকাট কি। তো এখানে চারটা অবজেক্ট আছে, আমি যদি চারটাতে চার রকম কালার দেই, আচ্ছা তো চারটাতে চার রকম কালার দিলাম। এখন আমি যদি এগুলোকে গ্রুপ করি, যেমন এখন সবগুলো আলাদা আলাদা, ঠিক আছে, সবগুলো একটা একটা করে ধরতেছি, দেখেন সবগুলো আলাদা আলাদা করে ধরা যাচ্ছে। আর যখন আমি এটাকে সবগুলো মিলে একটা গ্রুপের ভিতরে রাখবো তখন সবগুলো মিলে যে কোনো একটাকে ধরলে সবগুলোই সিলেক্ট হবে। তো গ্রুপ করার জন্য আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি, পাশাপাশি হচ্ছে রাইট মাউস ক্লিক করে গ্রুপে ক্লিক করার মাধ্যমে গ্রুপটা করে নিতে পারবো। ঠিক আছে, তো গ্রুপ করলাম, এখন দেখেন যে কোনো একটাকে ধরলাম সবগুলো সিলেক্ট হচ্ছে এবং একটাকে মুভ করলে সবগুলো মুভ হচ্ছে। এবং আনগ্রুপ করার জন্য রাইট মাউস ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের একটা প্রবলেম হবে, গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আনগ্রুপ করার পরে একটা প্রবলেম হবে, যেমন আনগ্রুপ এখন করে নিছি বাট তারপরে দেখেন মুভ হচ্ছে কি সবগুলো একসাথে। কারণটা কি, কারণ হচ্ছে আনগ্রুপ করার পরেও এই সবগুলো মিলে সিলেক্টেড অবস্থায় আছে। তো এই জন্য যে কোনো একটাকে ধরলে দেখা যাচ্ছে যে সবগুলো মিলে মুভ হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, বাইরে একটা ক্লিক করে ডিসিলেক্ট করে নেবেন। ডিসিলেক্ট করলাম, এখন যাকে ধরবো তাকে মুভ করতে পারছি। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু একটু ফার্স্টের দিকে মানে অনেকেরই প্রবলেম হয়। যেমন প্রবলেমটা কি, গ্রুপ করলাম ঠিকই, গ্রুপ করার পরে হ্যাঁ আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে তারপরেও দেখা যায় যে মুভ করলে সবগুলো একসাথে মুভ হচ্ছে, কারণ এই সবগুলো সিলেক্টেড আছে জন্য একসাথে মুভ হচ্ছে। বাট এটা কিন্তু এখন গ্রুপের ভিতরে নাই, এখানে একটা বাইরে ক্লিক করে নিলে এটা কাজ করবে আলাদা আলাদা করে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গ্রুপ আনগ্রুপের বিষয়, একদম সহজ একটা বিষয়। আচ্ছা, এরপরে ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্কস এটাও আমরা ফটোশপে দেখে আসছি এবং এখানেও আমরা আরেকবার দেখব। তো ক্লিপিং মার্কস হচ্ছে যে একটা শেপের ভিতরে একটা ইমেজকে দেখানো বা একটা শেপের ভিতরে একটা ইমেজকে ঢুকায়া দেওয়া। তো তার জন্য ফটোশপে আমরা যে কাজটা করছিলাম, একটা শেপ নিয়েছিলাম, পাশাপাশি একটা ইমেজ নিয়ে আসছিলাম। ঠিক আছে, তো আমি এখানে একটা শেপ নিলাম এবং এখানে একটা ইমেজও আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে অন্য আরেকটা ইমেজ নেই। এটা চলবে। তো এই যে ইমেজটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আচ্ছা, তো ফটোশপে যে কাজটা হতো শেপটা থাকতো নিচে আর ইমেজটা থাকতো হচ্ছে উপরে। তো ইলাস্ট্রেটরে এটা বিপরীত হবে।
ঠিক আছে, ইলাস্ট্রেটরে থাকবে হচ্ছে শেপটা উপরে আর ইমেজটা থাকবে হচ্ছে নিচে, অর্থাৎ ফটোশপের বিপরীত কাজ করতে হবে। তো এখন ইমেজটা উপরে আছে, এটাকে এখন আমি পিছনে পাঠাবো। তো এর জন্য শর্টকাট কি আমি ব্যবহার করতেছি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের প্রথমটা। এখানে যেহেতু অনেকগুলো নাই, জাস্ট দুইটা, এই জন্য জাস্ট একবার দিলাম, এটা ব্যাকগ্রাউন্ডে মানে পিছনে চলে গেল আর শেপটা উপরে চলে আসছে। ঠিক আছে, তো শেপটার কতটুকু লাগবে ততটুকু বড় করে তারপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে নিতে হবে। দুইটাকে একসাথে সিলেক্ট করে Ctrl+7 হচ্ছে শর্টকাট কি, Ctrl+7 শর্টকাট কি, এবং Ctrl+Alt+7 দিলে এটা হচ্ছে আবার ক্লিপিং মাস্ক থেকে রিলিজ হয়ে যাবে। তো আরেকবার আমি দেখাই, ওই দুইটাকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে Ctrl+7 অথবা রাইট মাউস ক্লিক করে এই যে এখানে মেক ক্লিপিং মাস্ক পাবেন। তো মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলেও ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ক্লিপিং মাস্কটা কাজটা কি, যে উপরের শেপ দিয়ে ভিতরের যে ইমেজটা থাকবে সেটা আপনার মাস্ক করে ফেলা বা ওইটার ভিতর দিয়ে এটাকে দেখানো। ঠিক আছে, তো রিলিজ করার জন্য মানে ক্লিপিং মাস্ক থেকে বাইরে নিয়ে আসার জন্য রাইট মাউস ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক অথবা Ctrl+Alt+7 দিলে এই যে রিলিজ হয়ে যাবে। রিলিজ হলে এই শেপ মানে পুরো ইমেজটা বের হয়ে আসছে, আর আমরা যে শেপটা নিয়েছিলাম সেই শেপটা এখন শুধুমাত্র পাতটা দেখা যাচ্ছে। এই পাতটার কালারটা চলে গেছে, যার কারণে এইখানে কোনো কালার দেখা যাচ্ছে না। ঠিক আছে, পাতটা এই যে সিলেক্ট করলে পাতটা পাওয়া যাবে, এই যে এটা হচ্ছে পাতটা। ঠিক আছে, তো এই হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আরেকটা মজার বিষয় হলো যে ফটো ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো একটা ডিজাইনের কাজ করতে যাব, তখন আমরা ধরেন আমাদের যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডের বাইরেও হয়তো বা আমাদের অনেক সময় শেপের ব্যবহার চলে আসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে সবগুলো কাজ করার পরে আমার তো এখন আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে সেগুলো দেখানোর দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যে সবগুলোকে ধরে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। যেমন ধরুন আমি এখানে অনেকগুলো শেপ নিলাম এবং একদম উপরে একটা শেপ নিলাম, এটাকে আমি একদম একটু পিছনে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমার দরকার কি, যে আর্টবোর্ডে যতটুকু আছে ততটুকুই হচ্ছে আমি ডিজাইনের ভিতরে রাখবো, বা আমার এতটুকু আমি দেখাতে যাচ্ছি। আর্টবোর্ডের বাইরের যেগুলো আছে সেগুলো আমি দেখাবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি এবং এই শেপটা থাকবে হচ্ছে সবার উপরে। ঠিক আছে, তো এই সবার উপরে আছে এবং সবগুলোকে সিলেক্ট করে আমি যদি এখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই, এই যে এখানে মেক ক্লিপিং মাস্ক, তো ক্লিপিং মাস্কে ক্লিক করলে এই আর্টবোর্ডের বাইরে যে অংশগুলো আছে, অর্থাৎ এই শেপের বাইরে যে অংশগুলো থাকবে সেগুলো আর দেখা যাবে না, এগুলো হাইড হয়ে গেল। হাইড হয়ে গেছে বলতে মানে ওইটার উপরের শেপের ভিতরে সবগুলো ঢুকে গেছে, যার কারণে বাইরেরগুলো আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্লিপিং মাস্ক করে নিতে পারবো এবং রাইট মাউস ক্লিক করে রিলিজ করে নিলে সবগুলো কিন্তু আছে। আচ্ছা, তো ক্লিপিং মাস্কটা কি বুঝতে পারছেন সবাই? ক্লিপিং মাস্ক এবং আগের যেটা ছিল গ্রুপ আনগ্রুপ। ওকে, না বুঝলে বা কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, বাকিরা ভাইয়া কোথায় আছে তো? হ্যাঁ লাস্টে যে ইয়েটা নিলেন, শেপটা নিলেন, এটা হ্যাঁ, কি শুধু সিলেক্ট করে রাখছেন নাকি? এটা কি বুঝিনি। আচ্ছা লাস্টে যেটা নিলাম এই যে এটা। এইটা হ্যাঁ, এইটা তো ধরেন এখন তো ধরেন এই কালারটা চলে আসবো না আপনি ইয়ে করার পরে? এখানে লাস্টের যে কালারটা আছে সেই কালারটা এখানে মানে এই ফিলে যে কালারটা থাকবে সেটাই আসবে। আচ্ছা আচ্ছা, এটা এখানে দিচ্ছেন, ধরেন এই কালারটা এখন দিচ্ছেন। হ্যাঁ, এখন এই সাইডের গুলো ডিলিট করতে গেলে তো এই কালারটা চলে আসবে মধ্যে যেটা, এটা কি হবে? এইটাই চলে আসবে না না আর্টবোর্ডটার না না মধ্যে? না না না, এটা চলে আসবে না তো, এটা আচ্ছা, চলে এটা আসবে না। কিভাবে এটা সিলেক্ট করা অবস্থায় ইয়ে করছেন, ক্লিপিং মার্ক দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিপিং হ্যাঁ, মার্ক। ক্লিপে মাছ দিলে এইটার ভিতরে সবগুলো ঢুকে যাচ্ছে, বুঝো নাই? এখন যদি জি আমি জি। ওই চার কোণা নিছি, চার কোণা না নিয়ে যদি আমি একটা স্টার নেই, হুম। স্টার নিলাম, স্টার নিয়ে তারপরে যদি এখন করি এই সবগুলোকে সিলেক্ট করে ক্লিপে মাছ করি, তাহলে ওই স্টারের ভিতরে সবগুলো ঢুকে গেল। ও আচ্ছা। ঠিক আছে, আর এইদিকে এরকম আসছে কেন, এখানে যে নাই শেপ নাই, এটাকে যদি আমরা বড় করে দিই তাহলে আবার ওগুলো আসবে, মানে উপরের শেপের ভিতর দিয়ে সব ঢুকে যাবে। আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা আমি একটা
সিম্পল একটা লোগো আপনাদেরকে করে দেখাচ্ছি একটা উদাহরণ হিসেবে লিপি মার্কসের। মিনিট আচ্ছা, তো এখানে আমি 4টা শেপ নিলাম এবং 4টাতে 4 রকমের কালার দিলাম, জাস্ট এইভাবে একটু ঘুরাই নিলাম। আচ্ছা, এই পাশে হচ্ছে এই কালার, উপরে থাকবে সবুজটা, নিচে থাকবে হচ্ছে লাল, আর এই পাশে ইয়েলো। আচ্ছা, নেওয়ার পরে এখানে আমি একটা ট্রায়াঙ্গেল করে নিচ্ছি। ট্রায়াঙ্গেলটাকে জাস্ট একটু রোটেট করে নিলাম। এটার আলাদা একটু কালার দিচ্ছি বোঝার জন্য, ঠিক আছে। তো এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমি যদি ইয়ে করি, অর্থাৎ ক্লিপিং মাস্ক করি, তাহলে কি হবে, সবগুলো এটার ভিতরে ঢুকে যাবে। কোনটার ভিতরে? উপরে ট্রায়াঙ্গেলের ভিতরে, এবং এটা একটা লোগো তৈরি হয়ে গেল। কিসের লোগো বলতে পারবেন? এই গুগল ড্রাইভে, গুগল ড্রাইভ না, গুগল প্লে স্টোরে। প্লে স্টোর আছে। হ্যাঁ, প্লে স্টোরে, ঠিক আছে, প্লে স্টোরের লোগোটা, এই যে এই 4টা কালার এবং এরকম একটা ট্রায়াঙ্গেলের ভিতরে এই 4টা কালারকে ঢুকানো আছে, ঠিক আছে। লোগো বানানো কিন্তু খুব সহজ। আচ্ছা, গুগলের মতো এত একটা ব্র্যান্ড এত ইজি একটা লোগো ইউজ করে। হ্যাঁ, সব ইজিতেই মানে ভালো আর কি, মনে থাকবে সহজে, ঠিক আছে। তো লোগোর ক্লাস আমরা যখন করব তখন লোগো নিয়ে আরো অনেক কিছু আমরা জানবো। তো জাস্ট মানে উদাহরণ হিসাবে অল্প কিছু এগুলো দেখালাম আর কি। আচ্ছা, এখন আমরা পরে যে বিষয়টা আছে ডুপ্লিকেট অবজেক্টস, এইটা কি বা কিভাবে কাজ করে সেটা দেখেন। আমরা এখন কপি পেস্টের জিনিসটা শিখব। তো নর্মালি আমি একটা অবজেক্ট তৈরি করলাম, করার পরে এখন এটাকে আমার কপি করা দরকার। তো কপি করার জন্য তো আমরা একটা ওয়ে তো জানি অলরেডি, সেটা হলো যে সিলেকশন টুল দিয়ে অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করলে কপি তৈরি হবে। এটা তো একটা ওয়ে আছে, আরও কিছু ওয়ে আছে, সেটা হলো কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কন্ট্রোল সি পেস্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এই যে পেস্ট হচ্ছে, আবার কন্ট্রোল ভি পেস্ট করলাম, এখানে আরেকটা পেস্ট হয়েছে, ঠিক আছে। মানে কন্ট্রোল সি দিয়ে কপি করা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, এটা সব ক্ষেত্রে একই নিয়ম। এমনি নর্মালিও কিন্তু এখানে ফাইল ফোল্ডার কপি পেস্টের ক্ষেত্রেও একই নিয়ম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, আর কন্ট্রোল এক্স দিলে কি হবে, কাট হয়ে যাবে, মানে সেখান থেকে নাই হয়ে যাবে, এবং কন্ট্রোল ভি দিলে এটা যে কোনো একটা জায়গায় পেস্ট হবে। কন্ট্রোল সিতে হচ্ছে কপি, কন্ট্রোল এক্সতে হচ্ছে কাট। কাট মানে ওইখান থেকে ওটাকে নাই করে দিবে, আর কপি করলে যেটা আছে ওইটা থাকবে, আর একটা নতুন করে কপি করবে। আচ্ছা, এখন এই যে কন্ট্রোল ভি যখন দিচ্ছি তখন কি হচ্ছে, এটা মানে যেখানে কপি করলাম তার আশেপাশে যে কোনো একটা জায়গায় এটা পেস্ট হবে। কিন্তু আমরা যখন কাজ করতে যাব, আমরা ডিজাইনে কাজ করতে যাব, তখন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো যে আমি যেখানে কপি করছি ঠিক সেটার উপরে আমার পেস্ট করতে হবে, অথবা ঠিক সেটার নিচে পেস্ট করতে হবে। তো এই উপরে পেস্ট এবং নিচে পেস্টের জন্য আলাদা দুইটা শর্টকাট কি দেওয়া আছে। তো উপরে পেস্টের জন্য, ফ্রন্টে পেস্টের জন্য কন্ট্রোল এফ দিতে হবে। আমি এখন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ প্রেস করছি, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে না, কারণ দুইটাই সমান সমান, দুইটারই কালার এক, সরায় ফেললে আমরা দেখতে পারবো। আবার সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল বি তে ব্যাকে পেস্ট করলাম। তো এখন এখানেও কিন্তু দুইটা, আমি দেখেন কালার চেঞ্জ করতেছি, দেখা যাচ্ছে না, কারণ কি ওইটা হচ্ছে নিচে আছে। তো এখন উপরেরটাকে সরায় ফেললে এই যে নিচেরটার কালার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি বা কন্ট্রোল বি কন্ট্রোল এফ, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে আমরা অবজেক্টকে ডুপ্লিকেট করতে পারছি, ঠিক আছে। যেমন কন্ট্রোল সি কন্ট্রোল বি তে আমি ব্যাকে পেস্ট করলাম, কালার চেঞ্জ করলে দেখা যাচ্ছে না, বা অনেক সময় লাগবে হচ্ছে যে এটাকে আমার একটু বড় করা লাগবে,
ঠিক আছে। তো এইভাবে আমরা বড় করে দিচ্ছি, তখন কিন্তু ব্যাক সাইড থেকে এই জিনিসটা দেখা যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট অবজেক্টস। ঠিক আছে, সহজ একটা বিষয় এবং প্রয়োজনীয় একটা বিষয়, খুবই প্রয়োজন হবে এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে যেটা আছে ট্রান্সফর্ম এগেইন, এটার কাজটা কি দেখেন। ট্রান্সফর্ম এগেইনটা হচ্ছে ফটোশপে আমরা কন্ট্রোল ডি ব্যবহার করছিলাম, মনে আছে আপনাদের? কন্ট্রোল ডি, হ্যাঁ মনে কন্ট্রোল, আছে, এটা তো সিলেকশন, হ্যাঁ কি কাজ করতো কন্ট্রোল ডি দিয়ে? সিলেকশনটাকে ক্যান্সেল করতো আর কি। হ্যাঁ, সিলেকশনটাকে ক্যান্সেল করে দিত। তো এইখানে কন্ট্রোল ডি যে কাজটা করবে সেটা হচ্ছে ট্রান্সফর্ম এগেইন। ট্রান্সফর্ম এগেইন মানেটা হচ্ছে যে আপনি একটা কাজ করলেন, করার পরে ওইটাকে ওইটার একটা কপি নিলেন বা যে কোনো একটা কিছু করলেন, ওই কাজটাকে সে বারবার রিপিট করবে। ঠিক আছে, যেমন ধরেন আমি এখন এই অবজেক্টটাকে এইখানে রাখলাম, কোথায় থেকে, এখান থেকে এখানে রাখলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, এটা আবার এক স্টেপ নিচে চলে আসতেছে, মানে লাস্টের যে কমান্ডটা আছে ওইটাকে বারবার রিপিট করবে। ঠিক আছে, আমি যদি এখন এখানে রাখি, এখান থেকে এখানে নিয়ে আসলাম, যতটুকু ডান দিকে চাপায় নিচে নিয়ে আসছি, পরের মানে এখানে আরেকবার কন্ট্রোল ডি দিলে ওইভাবে এটা নিচে নিচে চলে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা কপি করি তাহলে কেমন হবে দেখেন। কপি করলাম আমি, তারপরে কন্ট্রোল ডি দিলে ওই একই জিনিস বারবার কপি হচ্ছে। ঠিক আছে, গত ক্লাসে আমি আপনাদেরকে দেখানোর সময় এই জিনিসটা করছিলাম, বাট বলছিলাম যে এটা পরের ক্লাসে আমরা দেখব। তো সেটা হচ্ছে এটা যে কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা এই জিনিসটা খুব সহজে করে ফেলতে পারছি। অর্থাৎ লাস্ট কমাটাকে বারবার রিপিট করবে, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল ডি এর ব্যবহার বা ট্রান্সফর্ম এগেইন। এবং এটা যে ধরেন এখানে কপি করার সময় আমি এখানে নিয়ে আসলাম, একটু নিচে নিয়ে আসলাম এবং কন্ট্রোল ডি দিচ্ছি, ওইটাই বারবার আসতেছে। ঠিক আছে, আবার ধরেন এখানে আবার নিয়ে আসতেছি, কন্ট্রোল ডি, এইভাবে চলে আসবে। ওকে, তারপরে মনে করেন এখানে এটা নিচ্ছে পলিগন, পলিগন নিয়ে না, ঘুরে দিতে, যাই হোক এই একই জিনিস বারবার রিপিট করবে, এটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রোল ডি বা ট্রান্সফর্ম এগেইন এর ব্যবহার। ঠিক আছে, অর্থাৎ যেইভাবে করেন না কেন ওইভাবে ওটা আসতেই থাকবে। তো এটাও আমাদের প্রয়োজন হবে এবং এটা অনেক প্রয়োজনীয় একটা বিষয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম এগেইন। আরেকটা ছোট্ট আরেকটা প্রয়োজনীয় বিষয় আছে, সেটা হচ্ছে মুভিং অবজেক্টস ইন ইনক্রিমেন্ট। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যেমন ধরেন আমি যদি একটা অবজেক্ট এটা আমি তৈরি করলাম, করার পরে এখন এটাকে আমি যদি সিলেকশন টুল দিয়ে মুভ করি তাহলে তো এইভাবে মুভ করতেই পারছি, বাট আমরা আরও একটা ভাবে মুভ করতে পারবো, সেটা হলো আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, এগুলো দিয়ে আমরা আপ অ্যারো দিয়ে মুভ করতে পারছি, লেফট অ্যারো, রাইট অ্যারো, এগুলো দিয়ে আমরা মুভ করতে পারবো। তো এখন আপ অ্যারো, ডাউন অ্যারো বা এগুলো দিয়ে যখন আমরা মুভ করতে যাব, তখন একবার করে এই কি প্রেস করলে কতটুকু মুভ করবে এই জিনিসটা আমরা নির্ধারণ করে দিতে পারবো। এটা আমাদের প্রয়োজন মতো আমরা নির্ধারণ করতে পারবো। যেমন আমার এখন দরকার হচ্ছে একবার করে প্রেস করলে যেন হাফ ইঞ্চি করে উপরের দিকে যায় বা মানে এটা মুভ করে, এখন কিন্তু অল্প করতেছে। ঠিক আছে, তো আমরা এটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোল কে প্রেস করব। কন্ট্রোল কে প্রেস করলে এই যে প্রিফারেন্সটা আসে, তো এইখানে এই যে কিবোর্ড ইনক্রিমেন্ট একদম শুরুতে এই যে এখানে ভ্যালুটা দেওয়ার অপশন, তো এখানে আমরা যেই ভ্যালু দিব সেই হিসাবে আসবে। এখন আমি যদি এটা এখন আছে হচ্ছে 0.013 ইঞ্চি, অর্থাৎ 1 পিক্সেল, তো আমার এখন হাফ ইঞ্চি দরকার, তো সেক্ষেত্রে 0.5 দিব, 0.5 দিয়ে ওকে দিলাম। এখন দেখেন একবার করে দিলে যে হাফ ইঞ্চি করে মুভ করতেছে। ঠিক আছে, ডানে বামে যেদিকেই দিই। আবার যদি আমার এখন কম দরকার হয় 1 পিক্সেল, তাহলে 1 পিক্সেল লিখে দিলাম, এখন এই যে 1 পিক্সেল করে মুভ হবে। ঠিক আছে, একবার করে দিলে 1 পিক্সেল হচ্ছে। আবার যদি আমার বেশি লাগে 1 ইঞ্চি লাগে, তাহলে 1 লিখে আইএন, একবার করে দিলে 1 ইঞ্চি করে মুভ করতেছে। এবং এটার আরও একটা মজার দিক হচ্ছে, যদি আমরা
যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কাজ করি, অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে যদি কাজ করি সেক্ষেত্রে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটাও এভাবে এডিট করা যাবে। ঠিক আছে, তো এটা আমরা প্রয়োজন মতো আমরা জিনিসটাকে মানে চেঞ্জ করে নিব। কখনো 1 পিক্সেল লাগতে পারে, কখনো 1 ইঞ্চিও লাগতে পারে। তো যখন যতটুকু লাগবে সেটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। কন্ট্রোল কে দিয়ে জাস্ট ভ্যালুটা দিয়ে ওকে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা অফসেট পাথ একটা অপশন আছে, সেই অপশনের ব্যাপারটা দেখব। আপনারা আছেন তো সবাই নাকি? জি ভাইয়া। আছি ভাই। হ্যাঁ আছি, আচ্ছা, সবাই আছি। ওকে, এখন আমরা দেখব হচ্ছে অফসেট পাথের ব্যবহার। তো অফসেট পাথের ব্যবহার দেখার জন্য আমি এখানে আপনাদেরকে কিছু শেপ তৈরি করে আগে দেখাই। যেমন আমি একটা শেপ তৈরি করলাম, এখন এটার আমি একটা কপি দিচ্ছি কন্ট্রোল সি, এবং উপরে একটা শেপ একবার পেস্ট করতেছি কন্ট্রোল লেফট দিয়ে। কালারটা আমরা চেঞ্জ করে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করব। তো ছোট করার জন্য নর্মালি কিন্তু এখানে ট্রান্সফর্মের বক্সটা চলে আসে, অবজেক্টটা সিলেক্ট থাকলে ট্রান্সফর্মের বক্সটা চলে আসে। তো এখন আমি ছোট করে দিচ্ছি। তো ছোট করার সময় শিফট প্রেস করলে কি হবে, রেশিওটা ঠিক থাকবে। ঠিক আছে, দেখেন রেশিওটা ঠিক থাকতেছে। আচ্ছা, বড় করি ছোট করি যাই করি রেশিওটা ঠিক থাকবে। শিফটের সাথে আমরা অল্টার যদি প্রেস করি তাহলে এটা সেন্টার পয়েন্ট থেকে ছোট বা বড় হবে, সেন্টার পয়েন্ট থেকে। কালারটা অন্য একটা কালার নেই, হ্যাঁ, এই যে সেন্টার পয়েন্ট থেকে অল্টার সহ যদি আমরা ক্লিক করি তাহলে কি হচ্ছে, সেন্টার পয়েন্ট থেকে এটা ছোট বড় হচ্ছে। আচ্ছা, তো আমি অল্টার এবং শিফট দুইটাই প্রেস করে ছোট করে দিলাম। ওকে, তারপরে এই পাশে আরেকটা নিচ্ছি, একটা হচ্ছে সার্কেল তৈরি করলাম। এক্ষেত্রেও আমি ব্যাকগ্রাউন্ডের রাখবো এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, এবং এটার ক্ষেত্রেও আমি অল্টার এবং শিফট প্রেস করে ছোট করে দিচ্ছি, কিছুটা ছোট করলাম। আচ্ছা, আরেকটা দেখেন এইটারই, এখন এটা হচ্ছে একদম স্কোয়ার করলাম। ঠিক আছে, স্কোয়ার করে নিলাম, এবং এখানেও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করলাম, এবং অল্টার শিফট প্রেস করে ছোট করে দিচ্ছি। আচ্ছা, এখন এই যে এই উপরের দুইটা আর নিচেরটার মধ্যে কোনো পার্থক্য আপনারা বুঝতে পারছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা? তো পার্থক্যটা কি সেটা একটু বলি। যেমন এটা ছিল হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটার যে ছোটটা যেটা আমরা করলাম কপি করে পেস্ট করলাম, আমরা এটা ছোট করার সময় দেখেন দুই সাইড দিয়ে কিন্তু বেশি পরিমাণে আছে, আর উপরে নিচে হচ্ছে কম পরিমাণে। এটার ক্ষেত্রেও একই, দুই সাইডে বেশি উপরে নিচে কম। বাট যখন বর্গক্ষেত্র করলাম স্কোয়ার করলাম তখন চারোদিক থেকে সমান। ঠিক আছে, সবগুলো কিন্তু আমি একইভাবে ছোট করছি, সবগুলো দিয়ে কপি করে পেস্ট করছি, এবং ছোট করার সময় অল্টার শিফট প্রেস করছি। কিন্তু যেগুলোতে হচ্ছে চারদিকটা সমান ছিল না সেগুলোতে কিন্তু তখন এই জিনিসটা ছোট বড় হয়ে গেছে। ছোট বড় মানে যখন আমরা ছোট করলাম তখন দুই পাশে দুই রকম আর দুই পাশে দুই রকম। আচ্ছা, তো এখন এটা থেকে আমরা সমাধান কিভাবে পাবো, আমরা সেটা পাবো হচ্ছে অফসেট পাথের মাধ্যমে। আবার এই কাজটাই যদি আমরা পেন টুল দিয়ে করি, ঠিক আছে, পেন টুল দিয়ে তো ইচ্ছা মতো আমরা একটা ড্রয়িং করতে পারি। তো পেন টুল দিয়ে যদি আমরা কাজটা করে তারপরে যদি আমরা কপি পেস্ট করি সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো খারাপ হয়ে যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটা দিচ্ছি, তারপরে হচ্ছে মুভ টুল দিয়ে এটাকে জাস্ট ছোট করে দিচ্ছি। তো আগের গুলোতে তাও ভিতরে ছিল, বাট এটা দেখেন এই সাইডে কিন্তু বাইরে চলে আসতেছে ছোট করলে, এবং কোথাও অনেক বেশি কোথাও অনেক কম। তো এই প্রবলেম থেকে আমরা সমাধান পাবো হচ্ছে অবজেক্ট মেনুর ভিতরে এখানে পাথ নামে একটা অপশন, তার ভিতরে হচ্ছে অফসেট পাথ নামে একটা অপশন আছে। ঠিক আছে, যে অফসেট পাথ, এই অফসেট পাথে গিয়ে প্রিভিউটা একটু অন করে নিয়েছি। এটার কাজ হলো যে এখানে প্লাস ভ্যালু যদি আমরা দিই তাহলে যে অবজেক্টটা সিলেক্ট করে আমরা প্লাস ভ্যালু দিব ঠিক সেই অবজেক্টটার সেম আরেকটা অবজেক্ট তৈরি হবে, এবং এটা বড় হবে। আর মাইনাস ভ্যালু দিলে ছোট হবে, এবং আগেরটার মতো একদম চারো সাইডে সমানভাবে এটা কাজ করবে। যেমন আমি যদি এখন মাইনাস ভ্যালু দিই ছোট হয়ে গেছে, প্লাস ভ্যালু দিলে এটা বড় হবে। ঠিক আছে, তো আমরা মাইনাস ভ্যালুটা একটু দিয়ে দেখি, তারপরে ওকে দিলাম এবং কালারটা একটু চেঞ্জ করি। এই যে, তো
তো অফসেট পাথ দিয়ে আমরা যখন এই কাজটা করব তখন চারো দিক থেকে এই জিনিসটা সমানভাবে ছোট হয়ে আসবে। এটার ক্ষেত্রেও ধরেন আমি একটু নিচ্ছি, এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, এখান থেকে হচ্ছে অফসেট পাথ, এই যে ঠিক আছে, এখানে চারোদিক থেকে জিনিসটা সমান করে দিবে। তো অফসেট পাথের কাজটা মূলত যেটা, সেটা হচ্ছে যে অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে অফসেট পাথ করব, প্লাস ভ্যালু দিলে সেই অবজেক্টটা থেকে বড় করবে, মাইনাস ভ্যালু দিলে সেই অবজেক্টটা থেকে ছোট করবে। তো এই বড় ছোট করার কাজটাও আমরা নর্মালি তো কপি করে পেস্ট করে করতে পারছি, বাট সেইটার থেকে বেটার হয় হচ্ছে অফসেট পাথ ব্যবহার করে কাজটা করা। ওকে, এটা শুভ নয়েজ আসতেছে। ওকে, এখন আমরা পরের যে টুলটা আছে ইরেজার টুল, এটার কাজটা কি দেখি। তো এখানে তিনটা টুল পাচ্ছি আমরা, ইরেজার টুল, সাথে হচ্ছে সিজার টুল, একটা হচ্ছে নাইফ টুল। আমরা এই তিনটা টুলের ব্যবহার একসাথে একটু দেখব। তো প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলের কাজ হচ্ছে আমরা কোনো একটা অবজেক্ট যদি তৈরি করি, করার পরে ইরেজার টুল দিয়ে এই অবজেক্টের উপর দিয়ে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে ওই জায়গাটা ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা ইরেজার টুলটা ফটোশপে ব্যবহার করে আসছিলাম, এখানেও সেম ইরেজার টুলটাই পাচ্ছি। তবে এখানকার যে ইরেজার টুলটা আছে সেটা কোনো ইমেজের উপরে কাজ করবে না। যেমন আমি এখানে একটা ছবি নিয়ে আসি আপনাদেরকে একটু দেখাই। এই ইমেজের উপরে যদি আমরা এখন ইরেজার টুলটা ব্যবহার করি, এখানে কাজ করবে না, কারণ ফটো এডিটিং করার জন্য আপনাকে ফটোশপ সফটওয়্যার দিয়ে রাখছে তারা। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমেজের উপরে এখানে এই কাজটা করবে না। তো এটা কাজটা করবে কোথায়, আপনার যখন একটা অবজেক্ট তৈরি করা থাকবে সেটার উপরে, এবং এটার ক্ষেত্রে ব্রাশের সাইজ যতটুকু থাকবে ব্রাশের সাইজ অনুযায়ী এই জায়গাটা ইরেজ হবে। যদি আরো বড় করে নেই, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় ছোট করতে পারি, ফটোশপে করতে পারতাম, এখানেও সেম। তো থার্ড ব্র্যাকেট দিয়ে যে আপনি বড় ছোট করে নিয়ে যেভাবে কাটবেন সেভাবে এটা কেটে যাবে। ঠিক আছে, একদম পুরোটা নাও করে দিতে পারেন এইভাবে। তো ইরেজার টুল দিয়ে আমরা নরমালি ইরেজ করতে পারছি, যেভাবে আমরা ইরেজ করতে চাই সেভাবে করতে পারবো, এবং ছোট বড় করে নিলে সেইভাবে এটা ইরেজ হয়ে যাবে। ওকে, ইরেজ হচ্ছে এখানে কিন্তু কিছু নাই এখন। ঠিক আছে, এখানে এটা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে সিজার টুল। সিজার টুলের কাজটা হচ্ছে পাতকে কেটে দেওয়া। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা। যেমন এটা কাটছিল হচ্ছে মানে ওই ব্রাশের সাইজ অনুযায়ী ওই জায়গাটা ফাঁকা করে দিচ্ছে, একদম নাই করে দিচ্ছে। সিজার টুল কি কাজ করবে, শুধু পাতটাকে কেটে দিবে। যেমন এখানে আমি একটা পাত তৈরি করে নিলাম, একটা সার্কেল, একটা শেপ তৈরি করলাম, স্ট্রোকে আমি কালার দিলাম। এখন এখানে টোটাল অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, 4টা অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো আমি যদি এখন এই পাতটাকে একটা জায়গায় কেটে দেই, তাহলে এই 4টার সাথে আরো 2টা অ্যাঙ্কর, মানে আরো 2টা মাথা বের হবে, অর্থাৎ 2টা মাথা বের হলে তখন টোটাল অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে হচ্ছে 6টা। তো এখন এই পাতটা কিন্তু ক্লোজ পাত, মানে এটাতে কোনো ওপেন পাত নাই, অর্থাৎ কোনো ফাঁকা নাই, মানে স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট এরকম কোনো পয়েন্ট কিন্তু এখানে নাই। তো সিজার টুল দিয়ে জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, তারপরে আমি একটু ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, নিয়ে এখানে এসে এই যে একটা মাথা, এই যে একটা মাথা, মানে পাতটা কেটে গেল। ঠিক আছে, তো এইভাবে পাতকে কাটার জন্য আমাদের এই সিজার টুলটা ব্যবহার করতে হবে, বা সিজার টুলটা দিয়ে আমরা এই পাতটাকে কেটে দিতে পারবো। আচ্ছা, তো এটা দ্বারা আসলে কি কাজ করবেন, পাতটাকে কাটতে পারবেন, এবং পাতটাকে কেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করা যাবে। যেমন ধরেন আমি একটু আপনাদেরকে দেখাই, এটার স্টকটা একটু বাড়াই নিচ্ছি। এখন মনে করেন যে আমার এই স্টকটাতে 4টা কালার দিব, তো 4টা কালার দেওয়ার জন্য আমি এই এখন যদি একটা মানে যেই কালারই দেই না কেন, এই পুরাটা মিলে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, বাট আমি চাচ্ছি যে না 4টা কালার আলাদা আলাদা হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করলাম, এটাতে এসে একটা ক্লিক করলাম, এখানে এসে একটা ক্লিক করলাম, এবং এখানে এসে একটা ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু এই 4টা টুকরা হয়ে গেছে। ঠিক আছে, 4টা টুকরা হয়ে গেল। এখন সবগুলোতে আলাদা আলাদা করে কালার দেওয়া যাবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সিজার টুল। আর লাস্টে যেটা আছে নাইফ টুল। নাইফ টুলের কাজটা হচ্ছে, নাইফ টুল মানে হচ্ছে যে চাকুর মতোই কাজ করবে,
সিজার টুল দিয়ে হচ্ছে ব্রাশের ইরেজার টুল দিয়ে হচ্ছে ব্রাশের সাইজ অনুযায়ী কাটতেছিল, আর নাইফ টুল দিয়ে মানে ছুরি দিয়ে বা চাকু দিয়ে যখন আমরা কোনো কিছু কাটি ওই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায় না, জাস্ট শুধু কি হয় ডিভাইডেড হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো নাইফ টুল দিয়ে কাটলেও এরকমই হবে, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে এটা একটা অংশ হয়ে গেল, এটা আরেকটা অংশ হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু এখন দুইটা অবজেক্ট হয়ে গেছে, এটা একটা এটা একটা। এখন চাইলে যে আলাদা করে কালার দিতে পারছি আমরা। ঠিক আছে, তো এইভাবে নাইফ টুলটা দিয়ে আপনি চাইলে কাটতে পারবেন। এখানে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই তো ইরেজার টুল দিয়ে ব্রাশের সাইজ অনুযায়ী জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে। সিজার টুল দিয়ে হচ্ছে পাতটাকে কেটে দেওয়া যাচ্ছে। নাইফ টুল দিয়ে হচ্ছে এই যে ছুরির মতো বা চাকুর মতো আমরা জাস্ট শুধু ডিভাইড করে দিতে পারতেছি। ঠিক আছে, একটা অবজেক্টকে সিলেক্ট করে যেভাবে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করবেন সেভাবে এটা কেটে যাবে। তো এটার একটা আপনাদের লোগো বানায় দেখায় শুধু এই টুলটা ব্যবহার করে। ঠিক আছে, চিনতে পারছেন এটা কিসের লোগো? পেপসি। হ্যাঁ, ঠিক আছে, পেপসির লোগোটা যে এরকমই আর কি। আচ্ছা, তো আমরা ইরেজার টুলের ব্যবহারগুলো দেখে ফেললাম, এখন রোটেট টুলের ব্যবহারটা একটু দেখি। আচ্ছা, এখানে টোটাল 4টা টুল আছে। আমরা এই টাইপ টুলের ডান পাশে এই 4টা টুলই দেখব। তার মধ্যে হচ্ছে রোটেট টুল, স্কেল টুল, রিফ্লেক্ট টুল, একটা হচ্ছে শেয়ার টুল। এই যে রোটেট টুল, স্কেল টুলটা চলে আসবে, আরেকটা ছিল একটা আছে হচ্ছে উইথ টুল। আচ্ছা, তো আমি এখানে এই 4টাকে একটু বাইরে নিয়ে আসি। তো আমরা এখন যে টুলটার ব্যবহার দেখব রোটেট টুল, এটা খুবই মজার একটা টুল এবং খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টুল। তো এই টুলটার ব্যবহারটা একটু ভালো করে সবাই একটু খেয়াল করেন। তো রোটেট টুল দিয়ে মূলত যে কাজটা করবে, রোটেট করার কাজটা করবে। ঠিক আছে, তো এটা ধরেন আমি একটা অবজেক্ট তৈরি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। তো এই অবজেক্টটাকে আমরা নর্মালি রোটেট করতে পারবো সিলেকশন টুলের মাধ্যমে। তো সিলেকশন টুলের মাধ্যমে যদি রোটেট করতে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো কর্নারে গিয়ে মাউসটা রাখতে হবে, তারপরে যেরকম একটা সাইন আসবে, অর্থাৎ দুই দিকে অ্যারো এবং মাঝখানটা বাঁকা। তো এরকম যখন আসবে তখন আমি ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে এটা রোটেট হবে, মানে ঘুরবে আর কি এটা। ঠিক আছে, ঘোরানো যাচ্ছে। তো এখন এটা কত ডিগ্রিতে ঘুরতেছে, পাশে কিন্তু এই কার্সারের ডান পাশেই লেখা আসছে এখন 315 ডিগ্রি। আচ্ছা, এবং এটা কোথায় থেকে ঘুরতেছে, এই যে এইখান থেকে এটা ঘুরতেছে, সেন্টার পয়েন্ট থেকে জিনিসটা কিন্তু ঘুরতেছে। ঠিক আছে, তো আমার যদি প্রয়োজন হয় যে না এখান থেকে না ঘুরে এটা হয় নিচ থেকে অথবা উপর থেকে অথবা মাঝখানে কোথাও থেকে এটা ঘুরবে, তো সেই ক্ষেত্রে আমরা সিলেকশন টুল দিয়ে কিন্তু সেই জিনিসটা পারবো না। তো তখন আমাদের লাগবে হচ্ছে রোটেট টুলটা। যেমন মনে করেন আমি এখানে একটা সার্কেল করে নিলাম, এখন আমি রোটেট টুলটা দিচ্ছি। রোটেট টুলটা সিলেক্ট করলেই একটা পয়েন্ট চলে আসে। ঠিক আছে, একটা সেন্টার পয়েন্ট নির্ধারণ করার জন্য একটা পয়েন্ট চলে আসে। তো এইটা এখন আমি কোথায় রাখবো, যদি এখানে ডবল ক্লিক করি তাহলে একটা রোটেটের একটা বক্স চলে আসে এবং এই সেন্টার পয়েন্টটা একদম সেন্টারে ডিফল্টভাবে থাকবে, অর্থাৎ পুরো পাথের সেন্টারে এই জিনিসটা থাকবে। আচ্ছা, তো যদি মাঝখানেই প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট শুধু ডবল ক্লিক করবেন এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার রোটেট করা প্রয়োজন সেই অ্যাঙ্গেলের মানে সেই তত ডিগ্রিটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো যেমন ধরেন আমার এখন 15 ডিগ্রি দরকার, তো 15 ডিগ্রি দিলাম। দেওয়ার পরে এখানে দুইটা অপশন আছে, অর্থাৎ একটা কপি আর একটা হচ্ছে ওকে। কপির কাজটা হচ্ছে যে এইটা থাকবে, আরেকটা তৈরি হবে মানে কপি হবে। আর ওকে যদি দেয় তাহলে এইটাই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। যেমন এই যে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেল। তো এটা ঘুরলো কোথায় থেকে, এই যে এইখান থেকে, এই সেন্টার পয়েন্ট থেকে। আচ্ছা, এখন আমার দরকার যে না এইখান থেকে এটা ঘুরবে না, এটা ঘুরবে নিচ থেকে অথবা এইখান থেকে বা যে কোনো একটা জায়গা থেকে। তাহলে এইটাকে চেঞ্জ করবেন কিভাবে, জাস্ট আপনার যেখান থেকে দরকার সেখানে অল্টার প্রেস করে ক্লিক করবেন, তাহলে এই পয়েন্টটা ওই জায়গাতে চলে আসবে, পাশাপাশি এটার যে বক্সটা সেটাও চলে আসবে। এই যে আসছে, দেখা যাচ্ছে না মনে হয়,
এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু এই যে পয়েন্টটা এখানে ছিল, এখন কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, অল্টার প্রেস করে ক্লিক করলে ওই পয়েন্টটা ওই যেখানে ক্লিক করবে সেখানে আসবে, পাশাপাশি হচ্ছে এই রোটেট করার কত ডিগ্রিতে রোটেট করবে সেই ঘরটাও চলে আসবে। তো এরপরে আপনার যে ভ্যালুটার দরকার সেই ভ্যালুটা এখানে দিয়ে তারপরে কপি বা ওকে যেটা করবেন সেটা করতে পারেন। দেখেন এখন এখান থেকে এটা রোটেট হয়েছে। আচ্ছা, তো এখন এটার কাজটা একটু যদি ভালো করে একটু দেখেন, মানে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে রোটেট করার সময় আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে একটা বিষয় মানে একটা ডিজাইন করতে গিয়ে বা একটা কাজ করতে গিয়ে আমাকে দেখতে হবে যে এখন আমার এই রোটেটটা কোথায় থেকে হবে। ঠিক আছে, কোথায় থেকে হবে এটা আমাকে বুঝতে হবে, পাশাপাশি কতবার আছে সেটার একটা মানে ক্যালকুলেশন করা লাগবে। সেটা হচ্ছে 360 ডিগ্রি দিয়ে আপনাকে, ধরেন একটা জিনিস আছে হচ্ছে 6 বার, তাহলে আপনাকে 360 ডিগ্রিকে ভাগ করতে হবে 6 দিয়ে, এবং ভাগফল যেটা আসবে সেই মানে সেই ভ্যালুটা আপনাকে দিয়ে দিতে হবে। যেমন মনে করেন এইটাকে আমার টোটাল 6 বার দরকার, সেটা মানে দেখেন, যেমন আমি এখানে এটা নিলাম, সরাসরি ডবল ক্লিক করলাম, সেন্টার থেকে এটা ঘুরবে, সমস্যা নেই। তো আমরা 6 বার যদি এটাকে চাই তাহলে আমাকে কি করতে হবে, 360 ভাগ হচ্ছে 6, তাহলে ফলাফল কত আসবে, কত আসে, 60 না 30, 60 আছে। 60 আসবে তাই না? আচ্ছা, 60 ভ্যালু দিলাম, দিয়ে আমি এখন কপি দিচ্ছি। তারপরে কন্ট্রোল ডি এর ব্যবহার আমরা একটু আগেই দেখলাম, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, এটা 60 হবে না, এটা 30 হবে। তো আপনি সরাসরি ভাগ করে ভাগফলটা দিতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে 360 এভাবে লিখবেন, তারপরে এই যে ভাগের এটা দিবেন, তারপরে আপনার কতবার লাগবে, 6 বার লাগবে তাহলে 6 দিয়ে দেন, তারপরে কপি দেন, তাহলে ওইটাই আসতেছে। তো ঠিকই আছে এটা। আচ্ছা, আমি চাচ্ছি যে না আরো বেশি হবে, তাহলে হচ্ছে 360, আমি চাচ্ছি ধরেন এটা 12 বার থাকবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 30। হ্যাঁ, এই যে এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই, যেরকম একটা ফুল তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর এটা এখন ঘুরতেছে কোথায় থেকে, এসি সেন্টার থেকে। এই একই জিনিসই আরেকবার আমি এখানে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে দিচ্ছি। এটাকে ছোট করে দিয়ে আমি এখন চাচ্ছি যে না এটা মাঝখান থেকে না ঘুরে এখান থেকে ঘুরবে, তাহলে কিন্তু ডিজাইনটা আরেক রকম হয়ে যাবে। যেমন এখানে আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, করার পরে এটা এখন কতবার দিব, আমি যদি চাই যে মানে নির্দিষ্ট কোনো সংখ্যা যদি চাই তাহলে আমরা সেই সংখ্যাটা দিয়ে দিব, অথবা শুধুমাত্র আমরা একটা ভ্যালু দিয়ে দিব। ঠিক আছে, 15 ডিগ্রি দিয়ে আমি কপি দিলাম, কন্ট্রোল ডি দিচ্ছি, তাহলে কি হচ্ছে একই জিনিসই বারবার রোটেট হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে ছোট্ট একটু কাজ করলে দেখতে জিনিসটা একটু ভালো লাগবে। আপনাদের তো একটা বিষয় মনে আছে, ফটোশপে আমরা লেয়ার প্যালেটে ব্লেন্ডিং মুড পেয়েছিলাম, যেমন নরমাল, মাল্টিপ্লাই, স্ক্রিন, ওভারলে, এই টাইপের একটা মুডের বিষয় ছিল। ঠিক আছে, তো এখানেও সেই বিষয়টা আছে। তো আমি ট্রান্সপারেন্সি একটা প্যালেট আছে, সেই প্যালেটটা একটু নিয়ে আসলাম। এই ট্রান্সপারেন্সি প্যালেটের ভিতরে এখানে সেই মুডগুলো পাওয়া যায়। ট্রান্সপারেন্সি প্যালেট, এটা উইন্ডো মেনুর ভিতরে আছে, এখান থেকে আমি জাস্ট এটা একটু নিয়ে আসলাম মুডটা চেঞ্জ করে দেওয়ার জন্য। ঠিক আছে, মুডটা চেঞ্জ করে দিলে আমরা দেখতে পাবো যে, ঠিক আছে, যেরকম এই যে জায়গাটা ওভারলে হয়ে গেছে সেই জায়গার কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে আছে। মাল্টিপ্লাই যদি দেয় তাহলে যেরকম আসতেছে, এটা ডার্ক কালার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই রোটেটের জিনিসটা কি বুঝতে পারছেন সবাই, রোটেট করার কাজটা? জি ভাই। আরেকবার একটু দেখাবে? আচ্ছা, তো যেমন এটার একটা হোমওয়ার্ক আছে আপনাদের জন্য, খুবই মজার একটা হোমওয়ার্ক। ওই হোমওয়ার্কটা করলে রোটেটের কাজটা আপনাদের মাথায় আশা করি মানে ঢুকে যাবে ভালো করে। তো এখন এই যে অবজেক্টটা করলাম, এটা আমি এখন চাচ্ছি রোটেট করব। তো কতবার করব, এটা আমি চাচ্ছি যে এখানে টোটাল থাকবে হচ্ছে 30 বার, অথবা টোটাল থাকবে হচ্ছে 12 বার। এটা আমি আগেরগুলো কিন্তু সেন্টার পয়েন্টটা একটাতে রাখছিলাম একদম সেন্টারে, এটাতে রাখছিলাম হচ্ছে একটু নিচে। এখন আমি চাচ্ছি যে না আরো নিচে হবে। ঠিক আছে, আমি এখানে রোটেট টুলটা নিচ্ছি, নিয়ে আমি চাচ্ছি যে এখানে এটা সেন্টার পয়েন্টটা হবে। তো এখানে এসে অল্টার প্রেস করে ক্লিক করলাম, কতবার চাচ্ছি,
30 বার থাকবে, তাহলে আমি 360 দিয়ে ভাগ দিয়ে হচ্ছে 30 দিব। আপনি সরাসরি ভাগফলটা দিতে পারেন অথবা এইভাবে লিখে দিলে সে অটোমেটিক ভাগ করে নিবে। তো কপি দিচ্ছি, কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি। তো এখন যদি হিসাব করে দেখেন এটা সবগুলো মিলে 30টা আছে। ওকে, বুঝতে পারছেন এখন? এবং একই জিনিস, অর্থাৎ এই একটা শেপ দিয়ে কিন্তু আপনি ভিন্ন ভিন্ন ডিজাইন করতে পারবেন। যেমন এখন যদি আমি এইখানে অল্টার প্রেস করে ক্লিক করে একটা ভ্যালু দিয়ে দিই, তাহলে কিন্তু আবার ডিজাইনটা আলাদা হয়ে গেল। মানে শেপ কিন্তু এই একটাই, কিন্তু এক একটা অ্যাঙ্গেলে এক এক রকম ডিজাইন তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, এটা খুব মজার একটা বিষয় এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সহজে করা যায়, খুব সহজে খুব মজার মজার ডিজাইন করা যায়। আমরা আরো কিছু সামনে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এখানে আমরা পাচ্ছি স্কেল টুল। স্কেল টুলের কাজ হলো যেমন এখানে একটা অবজেক্ট করলাম, এই অবজেক্টটাতে আমি চাচ্ছি যে এটার আরো একটা কপি হবে এবং এই কপিটা এটার সাইজ যতটুকু আছে, মানে যা আছে এটা 100%। তো এখন আমি আরেকটা অবজেক্ট করলাম, আমি চাচ্ছি যে এটার থেকে 50% ছোট হবে অথবা 50% বড় হবে, ঠিক আছে, অথবা 200% বড় হবে। তো আমি যদি নর্মালি এভাবে বড় করে দিই, তাহলে এইটার কত পার্সেন্ট বড় হলো আমরা কিন্তু বুঝতে পারবো না। বা ছোট যদি করে দিই, কত পার্সেন্ট ছোট হলো, এখন কি 20% হলো না 30% না 50%, এটা কিন্তু আমরা মানে নর্মালি এইভাবে ম্যানুয়ালি করলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা এই স্কেল টুলটাতে এই কাজটা করতে পারি। যেমন ধরেন আমি এখানে এটার আউটলাইন মানে স্টকে কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো স্টকে কালার নিলাম। এখন যা আছে আমি যদি সরাসরি এই স্কেল টুলটাতে ডবল ক্লিক করি, তাহলে এটার ভ্যালু দেওয়ার অপশনটা চলে আসবে এবং এখানে এই অবজেক্টটাকে 100% দেখাবে, ঠিক আছে। আর আমরা যদি এই যে এখানেও কিন্তু এই সেন্টার পয়েন্টটা ঠিক করার একটা জায়গা আছে, আমরা যদি এখান থেকে এটাকে না করে অন্য আরেক জায়গা থেকে করতে চাই, তাহলে আমাকে আলাদা করে এই পয়েন্টটা সিলেক্ট করে দিতে হবে। তো পয়েন্টটা সিলেক্ট করার জন্য অল্টার প্রেস করে ক্লিক করলে তখন ওইখানে এই জিনিসটা চলে আসবে এবং এই স্কেল টুলের মাধ্যমে অনেক সুন্দর অনেক মানে কাজ করা যায়। তো এখানে আপনাকেও বুঝতে হবে যে আপনার সেন্টার পয়েন্টটা কোথায় লাগবে, কখন কোথায় বসাতে হবে, এটাও কিন্তু কাজ করতে গিয়ে আপনাকে একটু বুঝতে হবে। আচ্ছা, এখন আমার 100% আছে। আমি যদি এখন চাই যে না, আমি ফার্স্টে একটু এটা মাঝখানে রেখেই করব, আগে একটু দেখেন, ডবল ক্লিক করলাম, এটা মাঝখানে আছে, ঠিক আছে। তো আমি এখন চাচ্ছি যে আরেকটা অবজেক্ট তৈরি করব যেটা হবে এটা থেকে 20% কম, তাহলে 80% হবে। তো এখানে ইউনিফর্ম আর নন ইউনিফর্ম, ইউনিফর্মের কাজটা হচ্ছে যে চারো দিক থেকে এটা কাজ করবে, আর নন ইউনিফর্ম যদি দিই তাহলে এখানে আবার দুইটা ভাগ করে দিচ্ছে, যেটা হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। আর ইউনিফর্ম দিলে হরিজন্টাল ভার্টিক্যালি সব দিক থেকে এটা 80% হবে। আর যদি আপনার না হরিজন্টালি 80% লাগে, তাহলে আপনি এটা সিলেক্ট করে তখন এটাতে ভ্যালু দিবেন। আচ্ছা, তো আমি ইউনিফর্মটা সিলেক্ট করে 80% দিয়ে কপি দিলাম, তাহলে এই যে ছোট আরেকটা আসছে, ঠিক আছে। এবং এই ছোটটা এই বড়টা থেকে কত পার্সেন্ট কম, 20% কম। আরেকবার দেখেন, ডবল ক্লিক করলাম, আমি এখন 80% দিয়ে কপি দিচ্ছি, তাহলে আমার আগেরটাও থাকতেছে এবং পরে আরেকটা তৈরি হচ্ছে। এখন যদি আমি আবার কন্ট্রোল ডি দেই, তাহলে এইটা এখন 100% থাকবে, তার থেকে আরও 20% ছোট আরেকটা আসছে। আবার যদি কন্ট্রোল ডি দেই, তাহলে ওইভাবে এটা চলতেই থাকবে, মানে প্রত্যেকটাই হচ্ছে প্রত্যেকের 20% করে কম আসবে। আচ্ছা, তো এখানে আপনাদেরকে একটা একটু জিনিস করে দেখায়, না দেখালে জিনিসটা আসলে মজাটা পাবেন না। ঠিক আছে, আমি এই দুই পাশে দুইটা শেপ নিলাম এবং উপরে একটা নিচ্ছি।
আচ্ছা আপাতত যা এরকমই থাকলো, কালার টালার এটা আচ্ছা এরকম একটা কালার থাকলো। এখন আমি চাচ্ছি যে এই যে তিনটা আলাদা আলাদা শেপ, এই তিনটা শেপ মিলে আমি কাজ করব এখন, ঠিক আছে? তো এই তিনটা শেপকে আমাকে সিলেক্ট করে নিতে হবে, বা সিলেক্ট করে আমি কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম। আচ্ছা গ্রুপ করার পরে এখন আমি যদি ডাইরেক্ট এখানে স্কেল টুলটা ক্লিক করি, স্কেল টুল দিয়ে যদি এখন আমি কপি করি, ছোট করি, তাহলে কিন্তু এই যে ছোট আরেকটা আসছে, তারপরে কন্ট্রোল ডি যদি দিতে থাকি তাহলে কিন্তু এই যে ছোট হয়ে আসতে থাকতেছে। আচ্ছা এখানে উপরেরটাতে একটু হালকা একটু গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেই, তাহলে একটু ভালো দেখাবে, এছাড়া জিনিসটা ভালো আসতেছে না। ওকে, তো গ্রেডিয়েন্ট কালারের ব্যবহারটা বা গ্রেডিয়েন্ট টুলের ব্যবহারটা আমরা পরে দেখব। তো আপাতত আমি জাস্ট এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিলাম। আচ্ছা এরপরে আরেকবার একটু দেখেন, স্কেল টুলে ডবল ক্লিক করলাম, 80% ছোট করে কপি করতেছি, তারপরে কন্ট্রোল ডি, তাহলে কি হচ্ছে যে একটা মানে দুই পাশে পিলার, মাঝখান দিয়ে একটা রাস্তার মতো একটা জিনিস তৈরি হলো। তো এটা সেন্টার পয়েন্টটা কোথায় ছিল? মাঝখানে, ঠিক আছে? তো এখন ধরেন একটা গেট বা এরকম একটা লম্বা একটা রাস্তার কথা যদি চিন্তা করেন, এই ছবিটা যদি আমি একটু চিন্তা করি যে ছবিটা কোথায় থেকে তোলা, একদম পুরো মাঝখান থেকে জিনিসটা ছবি তোলা। আচ্ছা এটাকে আমি একটু আবার আন্ডু করে নিচ্ছি, নিয়ে এখন সেন্টার পয়েন্ট আমি চেঞ্জ করে দিব, তাহলে ডিজাইনের মানে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এখন দিচ্ছি এখান থেকে, তারপরে আমি যদি কপি করি কন্ট্রোল ডি দেই, তাহলে কিন্তু ছবিটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। আগের ছবিটা তোলা ছিল মাঝখান থেকে এবং এখন কিন্তু ছবিটা সাইড থেকে তোলা, এরকম একটা ভাব চলে আসতেছে। আবার যদি এখানে উপর থেকে দিই, যেমন এখানে আমি চাচ্ছি ভাই সেন্টার পয়েন্টটা কিভাবে চেঞ্জ করেন? অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করলেই হবে, অল্টার প্রেস করে ক্লিক করলেই তখন সেন্টার পয়েন্টটা ওইখানে চলে আসবে, পাশাপাশি হচ্ছে এই বক্সটাও চলে আসবে, ঠিক আছে? জাস্ট এই যে এখন আছে কিন্তু এইখানে, এখন আমি এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, এই যে পয়েন্টটা এখানে আসছে, ঠিক আছে? জাস্ট কপি, এখন কিন্তু নিচ থেকে ছবি তুললে যেরকম আসবে ওইরকম একটা ভিউ চলে আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি স্কেল টুলের ব্যবহার। স্কেল টুলটাতে একটা এই জিনিস মাথায় রাখেন যে একটা অবজেক্টকে পার্সেন্টেজ আকারে বড় করা যাবে, পার্সেন্টেজ আকারে ছোট করা যাবে। ওকে, আচ্ছা এরপরে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা হচ্ছে যে যে কোনো একটা কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় ডানে বামে অথবা উপরে নিচে একই জিনিস থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে অর্ধেক করে বাকি অর্ধেকটা আমরা রিফ্লেক্ট করে দিতে পারি, ঠিক আছে? যেমন আমরা একটু সহজে যদি একটু বুঝতে চাই, যেমন আমি এখানে একটা ট্রায়াঙ্গেল করে নিলাম, এখন আমি চাচ্ছি যে এই ট্রায়াঙ্গেলটার আরেকটা আমি কপি করব যেটার উপরের মাথাটা নিচের দিকে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করলাম, রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে যদি এখানে ডাইরেক্ট আমরা ডবল ক্লিক করি, এই ক্ষেত্রেও এই যে সেন্টার পয়েন্টটা সেন্টারেই থাকবে, সব মানে পুরো পাথের মাঝখানে থাকবে। তো আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে ওইখানে থাকতেছে, প্রিভিউটা অন করে নিচ্ছি, তাহলে আমরা দেখতে পারবো পরিবর্তনটা কি হচ্ছে, ঠিক আছে? তো এই যে হরিজন্টাল দিলে এটা উল্টা দিক হয়ে যাচ্ছে এবং ভার্টিক্যালটা দিলে এটা এরকমই থাকতেছে। আচ্ছা আমি এখন সেন্টার পয়েন্টটা চাচ্ছি যে এখান থেকে এটা এই মাথাটা নিচে আসবে, তাহলে আমাকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো অল্টার প্রেস করে ক্লিক করলাম এবং এটা আমি হরিজন্টালটা দিচ্ছি এবং কপি দিচ্ছি, তাহলে এটা কপি হয়ে গেল নিচের দিকে, ঠিক আছে? তো এইভাবে আমরা চাইলে একটা অবজেক্টকে রিফ্লেক্ট করতে পারি, মানে অপর সাইডে অর্ধেক আসছে আরেক অর্ধেক আমার দরকার, বা এক সাইডে আছে অপর সাইডে দরকার, সেটা আমার উপরে নিচে হতে পারে, ডানে বামেও হতে পারে, যেদিকে হোক সেদিকে আমরা ঘুরে নিতে পারবো। আর লাস্টে আরেকটা অপশন শেয়ার টুল। শেয়ার টুলটা মূলত হচ্ছে এভাবে কাজ করে, যেমন ধরেন শেয়ার টুলটা আমি একটা অবজেক্ট তৈরি করে নিলাম, নিয়ে এখন ধরেন শেয়ার টুলটা নিচ্ছি, শেয়ার টুলটা দিয়ে জাস্ট আমরা এইভাবে একটা অবজেক্টকে এইভাবে অ্যাঙ্গেল মানে ঘোরাতে পারবো আর কি, ঠিক আছে? এটা রোটেট ঠিক না, রোটেটের মতো হচ্ছে হলেও এটা কিন্তু আপনার এই শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? শেপটা সহ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাও বিভিন্ন কাজে লাগে, যেমন আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন। এবং এটারও কিন্তু এই যে সেন্টার পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্টটা যদি আমরা এখানে রাখি তারপরে যদি চেঞ্জ করি তাহলে ওইখান থেকে জিনিসটা চেঞ্জ হচ্ছে। আবার এটার ক্ষেত্রেও আমরা চাইলে ভ্যালু দিতে পারি, ঠিক আছে? এখানে আপনি কতটুকু
আপনি শেয়ার করতে যাচ্ছেন বা অ্যাঙ্গেলটা ঘোরাতে যাচ্ছেন, সেটার ভ্যালু এখানে দিয়ে দিলে সেই হিসাবে কিন্তু এটা চেঞ্জ হবে। যেমন 60 ডিগ্রি দিলাম, দিয়ে যদি আমি একটু এখন ওকে দিই, তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জিনিসটা চেঞ্জ হলো। আচ্ছা, আমি এখন আরেকটা জিনিস একটু দেখাচ্ছি। যেমন ধরেন এটার আমরা কয়েকটা কপি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই সবগুলোকে সিলেক্ট করে তারপর আমি শেয়ার টুলটা নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে জাস্ট আপনি যদি মাউস দিয়ে করতে চান তাহলে মাউস দিয়ে করলে এরকম পরিবর্তনটা পাবেন। আবার ডবল ক্লিক করেও আপনি পরিবর্তনটা করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন। আচ্ছা, তিনটা আমি শেপ তৈরি করলাম এবং এই তিনটার শুধুমাত্র আমি চাচ্ছি যে উপরের যেই সিলেকশন অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে তারপর শেয়ার টুল দিয়ে যে কোনো একটা পাশকে যদি আমি উপরের দিকে টেনে দিই, ঠিক আছে, তাহলে আরেক সাইড এভাবে নিচের দিকে নেমে আসছে এবং এটাও কিন্তু একটা লোগো আইকন হয়ে গেছে। এটা লোগো আছে এই টাইপের। কি লোগো এটা? অ্যাডিডাসের লোগো। হ্যাঁ, ঠিক আছে, আজকে অনেকগুলো লোগো ব্যবহারে কিন্তু আপনারা দেখে ফেললেন। আচ্ছা, তো আমরা রোটেট টুল এর ভিতরে আরও যা যা ছিল সাথে স্কেল টুলের ব্যবহারটা আমরা পেয়ে গেলাম। এখন লাস্ট আরেকটা যেটা আছে উইথ টুল, এটা আমরা দেখি, তারপরে হচ্ছে আমাদের হোমওয়ার্কটা কি সেটা আমরা দেখব। তো একদম লাস্টে যেটা আছে সেটা হচ্ছে উইথ টুল। উইথ টুলের কাজটা হচ্ছে এই যে এটা হচ্ছে উইথ টুল। এই উইথ টুলের কাজ হচ্ছে যে একটা অবজেক্ট তৈরি করার পরে এখন এই অবজেক্টটাতে ধরেন আমরা একটা স্ট্রোকে কালার দিলাম বা একটা স্ট্রোক রাখলাম। স্ট্রোকটা যখন আমরা স্ট্রোক প্যালেট থেকে আমরা স্ট্রোকটা মোটা চিকন করা আমরা গত ক্লাসে দেখছিলাম। যেমন এই যে এখান থেকে আমরা এটা মোটা করতে পারতেছি বা চিকন করতে পারবো। তো স্ট্রোকটা যখন বড় করবেন বা চিকন করবেন বা মোটা চিকন করবেন তখন কিন্তু সব দিকে সমানভাবে এই জিনিসটা বড় ছোট হচ্ছে। বাট আমার এখন দরকার যে না, এটা এক সাইডে চিকন থাকবে আরেক সাইডে মোটা হবে। তো সেই ক্ষেত্রে আমরা উইথ টুলটা নিয়ে জাস্ট আমি যদি এখানে এসে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে দিই, তাহলে এক সাইড চিকন থাকতেছে আরেক সাইড মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কাজটা করে, মানে এটা স্টকের উপরে কাজটা করবে, অন্য কোথাও কাজ করবে না, পাথের উপরে কাজ করবে না। ফিলে যদি কালার থাকে তাহলে কাজ করবে না। তারপর আপনি পেন টুল দিয়ে যদি একটা স্টক করে নেন, সেক্ষেত্রেও যেমন উইথ টুলটা নিলাম, এখন এখানে একটা পাথ করলাম, মাঝখানে এসে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে কি হচ্ছে, দুই সাইডটা চিকন থাকতেছে, মাঝখানটা মোটা হচ্ছে। আবার উইথ টুলটা নিচ্ছি, তারপরে যদি এখানে এসে আবার ক্লিক করি, এই জিনিসটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। মানে যেই দিকে আপনি পাথের উপরে এসে ক্লিক করতে হবে, আবার চাইলে ছোট করে দিতে পারবেন এবং একদম লাগাই দিলে আরও চিকনও হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে এরকম করে আপনি মানে এই উইথ টুলটা দিয়ে পাথের উপরে এসে একটা স্ট্রোককে আপনি মোটা চিকন করতে পারবেন এবং এটা এক এক জায়গায় এক এক রকম। যেমন এদিকে বেশি চিকন, মাঝখানে যদি আমরা আরও মোটা করতে চাই আরও মোটা করতে পারবো। আবার এখানে যদি আমরা চিকন করতে চাই তাহলে এখানেও আবার চিকনও করা যাবে। ঠিক আছে, তো এইভাবে এই জিনিসটা আর কি কাজ করে। পাথের উপরে এসে পাথের উপরে প্লাস হচ্ছে স্ট্রোকে ফিল কালার থাকলে এগুলো কিছুই কাজ করবে না, মানে ফিলে আপনি এগুলো বুঝতে পারবেন না। তো স্ট্রোকটা আপনি স্ট্রোকের ভিতরে এই জিনিসটা বুঝতে পারবেন। আরেকবার জাস্ট মনে করেন এরকম একটা করলাম, উইথ টুল দিয়ে মাঝখানে এসে ক্লিক করে ড্র্যাগ করলে দুই সাইড চিকন, মাঝখানটা মোটা থাকবে। এবং যদি যে কোনো এক সাইডে এসেও ক্লিক করি তাহলে ওই আরেক সাইডটা চিকন থাকবে। আর বাইরে ক্লিক করলে কোনো কাজ হবে না। ঠিক আছে, একদম পাথের উপরে এসে ক্লিকটা করতে হবে। তো ওকে, আজকে মোটামুটি আমরা অনেকগুলো বিষয় দেখলাম। তো এখন আপনাদের হোমওয়ার্কের জন্য যা যা আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি। আজকে হোমওয়ার্কের জন্য গত ক্লাসে আমরা যেরকম কিছু মানে খুব সহজ সহজ কিছু পাথ করছিলাম, পাথের জন্য কাজ মানে ট্রেস করার কাজ দিয়েছিলাম। তো আজকে মোটামুটি আরেকটু বেশি আর কি পাথ করার কাজগুলো, মানে যে ছবিগুলো আছে এগুলোতে আরেকটু পাথ করা লাগবে বেশি। তো আস্তে আস্তে আমাদেরকে এই কাজগুলো করা লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমি নতুন নতুন কিছু আপনাদেরকে ছবি দিব, যে ছবিগুলো আপনাদেরকে ট্রেস করতে হবে বা পাথগুলো করতে হবে। তো ফার্স্টে আমি আপনাদেরকে রোটেট টুলের ব্যাপারটা দেখানোর জন্য আপনাদেরকে একটা ঘড়ির ডিজাইন করে আগে দেখাবো। ঠিক আছে, তাহলে রোটেট টুলের যে বিষয়টা এটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমি একটা শেপ নিলাম, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে আমি পেস্ট করলাম এবং এটা একটু ছোট করে দিচ্ছি।
এবং ধরেন এখানে আমরা সাদা কালারটাই দিলাম বা অন্য একটা কালার দিয়ে হালকা। আচ্ছা, এরকম একটা কালার দিলাম। এখন আমার দরকার হচ্ছে ঘড়ির ভিতরে যে মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, কাটা বলতে ভিতরে যে ঘরগুলো থাকে সেই ঘরগুলো আমি এখন কিভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে যে হিসাব নিকাশের যে বিষয়টা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এখন। যেমন আমি এখানে ফার্স্টে আমি একটা মিনিটের বা ঘন্টার জন্য আমি বড় করে একটা শেপ নিলাম। আচ্ছা, এবং এটা একেবারে সেন্টারে আছে কিনা এটা দেখতে হবে। অ্যালাইন প্যালেটের ব্যবহার আমরা ফটোশপে দেখছিলাম, এখানেও আছে যে অ্যালাইন প্যালেট, এটা ঠিক আছে, সেন্টার আছে, ঠিক আছে। তো এখানেও আমরা এই জিনিসটার ব্যবহার পাচ্ছি এবং জিনিসটা একই। আচ্ছা, তো আমি এটা মিনিট না, এটা ধরেন 12টা ঘন্টা, 12 ঘন্টার জন্য আমি 12টা এরকম শেপ তৈরি করে নিব। আচ্ছা, তো এইটা এখন আমার চারো দিক থেকে ঘুরবে। তো এর ক্ষেত্রে আমাকে ফার্স্টে দেখতে হবে যে চারো দিক দিয়ে যদি থাকে তাহলে এটা সেন্টার পয়েন্টটা কোথায় হবে, ঠিক আছে। এটার সেন্টার পয়েন্টটা এই যে সার্কেলের মাঝখানে যে সেন্টারটা আছে এইটা হচ্ছে আমাদের এই সেন্টার পয়েন্টটা হবে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যেটা এখন থাকবে কতবার, 12 বার। তাহলে আমাদেরকে ওই যে 12 দিয়ে ভাগ দিয়ে ফলাফলটা দিতে হবে, অথবা আমরা সরাসরি ওই ভাগ মানে 360/12 ওটা দিয়ে দিতে পারি। তো এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে রোটেট টুল এটা নিলাম, নেওয়ার পরে এই যে মাঝখানে যখনই আসতেছি ওই যে সেন্টার লিখে আসতেছে, সেন্টার এটা কোনটার সেন্টার, নিচের যে শেপটা আছে ওইটার সেন্টারটা দেখাচ্ছে এবং এই সেন্টার থেকেই কিন্তু আমাদেরকে ঘোরাতে হবে। তো এখন অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, করার পরে আমার ভ্যালু দিতে হবে হচ্ছে এখন 30, অর্থাৎ আমাদের এখন ঘোরাতে হবে হচ্ছে 30 ডিগ্রিতে। কপি দিচ্ছি, তারপরে কন্ট্রোল ডি দিলাম। এই যে এখন এই যে মিনিটের জন্য ঘন্টার যে 12 ঘন্টার জন্য যেটা সেটা হয়ে গেল। আচ্ছা, 12 ঘন্টার পরে এখন আমার সেকেন্ডের মানে 60 মিনিট, ঠিক আছে। তো 60 মিনিটের জন্য 60টা সেকেন্ডের আলাদা আলাদা পয়েন্ট আবার তৈরি করা লাগবে। তো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আরেকটা এখানে পয়েন্ট তৈরি করলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি এবং এটা আরও ছোট করে দিব। আচ্ছা, এটা ছোট করে দিলাম। তো এইটাও এখন আমাদেরকে ঘোরাতে হবে কোথায় থেকে, একদম সেন্টার থেকে। অল্টার প্রেস করে এখানে এসে ক্লিক করলাম এবং এইটাতে কত থাকবে, 360/60 যদি আমরা দেই তাহলে এখানে আসবে হচ্ছে 6, ঠিক আছে। 6 দিয়ে আমি যদি কপি করি, তারপরে কন্ট্রোল ডি, আমি জাস্ট কন্ট্রোল ডি ধরে আসি। আর এই একদম ফার্স্টের যেটা এটা আমার লাগবে না, এখানে প্রত্যেকটা নিচে নিচে কিন্তু একটা করে ওটা আছে, ওটা নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। উপরেটা তো আর আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে একদম মাঝখানে জাস্ট এই যে দেখেন এখানে একটা মাঝখানে একটা পয়েন্ট আছে, তারপরে এই যে সাইড দিক দিয়ে কাটাগুলো আছে। তো এটার একটা আমি কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একদম ছোট করে দিচ্ছি। কালার এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, ওকে। তারপরে আরেকটা কপি নিচ্ছি এটারই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এফ দিয়ে কালার এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটা কপি নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে এটা ধরেন ঘন্টার কাটা, একটু মোটা হয়, একটু ছোট হবে। আচ্ছা, এটা বাহির সাইডটা রাখার দরকার নাই এবং এটা আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি যাতে আমার হলুদটা উপরে থাকে। ওকে, এখন এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একটু বড় হবে আর একটু চিকন। আরেকটা নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা সেকেন্ডের কাটা, আর একটু বড় করে দিচ্ছি এবং এটা আরও চিকন করে দিলাম। এখন এটা প্রায় বুর্জ টাওয়ারের মতো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি এখন ঘুরাই দিব, ঠিক আছে। তো এখন এটা ঘুরাতে গেলে আমাদেরকে কি করতে হবে, ধরেন এখন আমি তিনটা বাজাবো, মানে আমার ঘড়িতে ঘন্টার কাঁটা থাকবে 3টাতে। সেই ক্ষেত্রে এই যে ঘন্টার কাঁটাটা সিলেক্ট করলাম, করার পরে
রোটেট টুল নিচ্ছি, নিয়ে এখন এই সেন্টারটা কোথায় থাকবে, এই সেন্টারে সব কিছু ঘুরবে কোথা থেকে, ওই সেন্টার থেকে। এখন যদি আমি ঘুরাই দিই তাহলে কিন্তু এখান থেকে ঘুরবে। নর্মালি যদি আমার এটা মানে নর্মালি কিন্তু এই সেন্টারটা থাকবে কোথায়, ওই শেপের সেন্টারে। তো শেপের সেন্টারে থাকলে কিন্তু তখন ওইখান থেকে যদি এটা ঘুরে, যেমন ধরেন এখান থেকে যদি এটা ঘুরে তাহলে তো বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে দিতে হবে, এই যে সেন্টারটা সিলেক্ট করে দিলাম। এখন যে কয়েকটাই আপনি বাজান না কেন আপনার ওইটা মানে ঠিক থাকবে। তো আমি যদি হালকা একটু বাঁকাই করে দিই তাহলে এরকম। তারপরে যদি আমরা মিনিটের কাঁটাটাও ধরি, সেম একই জিনিস, এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে সেন্টারে, তারপরে যে কয়েকটা বাজাতে চান বাজায় দিতে পারবেন। ওকে, ঘড়িটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এই এরকম করে একটা কাজ করতে হবে সবাইকে। আছেন সবাই? জি ভাই, বুঝতে আছি difficult ভাই। মনে হয়েছে। হুম, হ্যাঁ ভাই আছে। আচ্ছা। কি মনে হচ্ছে? একটু ডিফিকাল্ট মনে হইতেছে, আচ্ছা, মনে ওই হইতেছে যে হ্যাঁ, কাজে না হলে একটু প্রথম তো ওই জন্য আর কি, সমস্যা নাই, এই দুই একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এত কঠিন না আর কি, সহজ আছে এবং মজার। তো এটা কাজ করতে গেলে মজাও পাবেন। আচ্ছা, তো এই ঘড়ি একটা বানাবেন, ঘড়ি একটা বানালে মোটামুটি আপনাদের রোটেট টুলের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটার আরেকটা উদাহরণ আমি যেখানে একটা ছবি রাখছি, তো এখানেও কিন্তু এই একই জিনিসই বারবার রোটেট করা। যেমন এখানে আপনার এই যে একটা করে নিচ্ছে, করে নেওয়ার পর এইখান থেকে এটাকে ঘুরাই দিচ্ছে, ঠিক আছে, 6বার এটা ঘোরানো আছে। তো আপনারা এটাও একটা প্র্যাকটিস করবেন, ঘড়ি আর এইটা হচ্ছে রোটেট টুলের জন্য এই দুটো প্র্যাকটিস করবেন। আর এগুলো থাকবে হচ্ছে নর্মালি ট্রেসিং করার জন্য। তো এইখান থেকে আমি একটা দেখাই দিই, বাকিগুলো আপনাদের কাজ থাকবে। আচ্ছা, এইটাকে আমি একটু নিই, ঠিক আছে। এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ওই গত ক্লাসে আপনারা যেভাবে করছেন ঠিক ওইভাবেই কাজটা করতে হবে। তো এরপরেও আরেকবার দেখাই দিই, আগেরটাতে অল্প দু একটা পাত ছিল বা দুই একটা অবজেক্টে কালার অ্যাপ্লাই করতে হতো, বা দুই একটা মানে 3-4টা এরকম হয়তো বা পাত ছিল বা মানে কালার ছিল। তো এখানেও কালারও হয়তো 2-3টা, কিন্তু এখানে পাত কিন্তু অনেকগুলো, ঠিক আছে, অনেকগুলো পাত করা লাগবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন এটা কিন্তু আস্তে আস্তে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এখানে কালার আছে কয়টা, 3টা কালার, সাদা, কমলা কালার আর একটা হচ্ছে খয়েরি কালার। তো এই 3টা কালারের মধ্যে আমাকে আগে দেখতে হবে যে পিছনে আছে কোনটা, ঠিক আছে। একদম পিছনে আমরা যদি একটু দেখি যে এই যে খয়েরি কালার, খয়েরির ভিতরে আবার কিন্তু লাইট ডিপ আছে। তো এই খয়েরিটা হচ্ছে একদম পিছনে আমরা ধরতে পারি। তো এই ধরনের মানে যে কাজগুলো জটিল জটিল যেগুলো মনে হবে ফার্স্টের দিকে একটু জটিল লাগলেও যখন আপনারা মানে কিছু প্র্যাকটিস করবেন আস্তে আস্তে জিনিসটা সহজ হয়ে যাবে। তো এটা করার সময় আপনারা যেটা করবেন যে এটা পিছনে কেমনে বুঝলেন? আচ্ছা, পিছনে কিভাবে বুঝতেছি সেটা হলো যে এই যে কমলা কালারটার এইদিকেও এই খয়েরি কালারটা আছে, আবার এইদিকেও খয়েরি কালারটা আছে। তার মানে আমার এটা হচ্ছে এটার উপরে থাকতেছে এগুলো সাদা কালার আর কমলা কালার, বুঝেন নাই? ঠিক আছে, যে দেখেন আচ্ছা, এখানে বুঝতে পারছি। এই যে খয়েরি কালারটা চতুর্দিক দিয়ে আছে, এই যে এই দিক দিয়ে আছে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, ঠিক আছে, চতুর্দিক দিয়ে খয়েরি কালারটা আছে। আর এই যে সব দিক দিয়ে কিন্তু খয়েরি কালারটা আছে। এই খয়েরি কালারের উপরে হচ্ছে আমার এটা। তো উপরের নিচের পার্থক্যটা একটু ফার্স্টের দিকে কঠিন লাগলেও এটা একটু প্র্যাকটিস করে করে বুঝে নিতে হবে, ঠিক আছে। আর এটা মানে উপরে নিচে যদি আপনি সমস্যা মানে বুঝতে নাও পারেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অবজেক্ট মানে পাতটা করে নিতে হবে। কিন্তু উপরে নিচের সিরিয়ালটা মেনটেন না করলে প্রবলেমটা হবে কালার দিতে গিয়ে, উপরে নিচে তখন কোনটা উপরে থাকবে কোনটা মানে নিচে চলে যাবে, জিনিসটা একটু ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য ফার্স্টে আপনি আগে উপর নিচটা একটু ডিফাইন করে নেবেন, তাহলে ভালো হবে। তো আমরা এখন যেটা করব এটা নিচেরটা কি ভাই আছে, পরে আর ঠিক করা যায় না? হ্যাঁ পরে করা যাবে, কিন্তু এই যে কালার দিতে গিয়ে ঝামেলা হবে, তো সেই জন্য আগে করে নিলে ভালো হবে। এটাই পরে করা যাবে সেটা সমস্যা নাই। আর যেটা পাশাপাশি কালার, যেমন হচ্ছে সাদা আর কমলা দুইটা কিন্তু পাশাপাশি। যেমন পাশাপাশি কিভাবে বুঝতেছি, এই কমলার দেখেন এটার সাইড দিক দিয়ে আছে, ঠিক আছে, এই সাইডে কিন্তু আবার কমলাটা নাই। তার মানে এটা ডান পাশে এটা বাম পাশে আমি ধরে নিলাম। তো এই পাশাপাশি যখন হবে তখন আমরা যে কোনো একটা আগে পরে করলে এখানে সমস্যা নাই, কিন্তু উপরে নিচেরটা হিসাবটা একটু রাখা লাগবে।
তো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা জায়গা থেকে পাত শুরু করবেন, এই শুধু পাতটা টানতেই থাকবেন, দেখবেন যে অটোমেটিক আপনার ইয়ে হয়ে গেছে, মানে এই পুরাটা অটোমেটিক চলে আসতেছে। আমি এখানে একটু দ্রুত একটু করে দেখাই, ঠিক আছে? একদম অ্যাকুরেট আমি করতেছি না, জাস্ট একটু টেনে টেনে যাবো আমি। তো এই কাজটার নাম বলা হচ্ছে ভেক্টর ট্রেসিং, এবং এই ভেক্টর ট্রেসিং এর কাজও মার্কেটপ্লেসে পাওয়া যায়। হয়ে গেল। এই সাদা কিন্তু আলাদা কোনো শেপ না বা কোনো কালার না, ঠিক আছে? এখানে এমনি নর্মালি এটা বাহির সাইডে থাকতেছে। আচ্ছা, এখন এই যে উপরে যে কালারটা, আমরা এইখান থেকে সাইড দিয়েও নিতে পারি, আবার এই দিক দিয়েও নিয়ে এটা আলাদা করে পাতটা তৈরি করতে পারি। তো আমি ওই সাইড দিয়ে নিচ্ছি এবং উপরে আলাদা করে আমরা আরেকটা করে দিব ওই কালারের জন্য। বিশাল বড় পাত, সময় লাগতেছে অনেকক্ষণ। আচ্ছা, এখানে পুরোটা করতে গেলে ভাই আপনার টাইম সময় লাগবে, এভাবে একটু করা লাগবে আর কি, প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ ওটা সমস্যা নাই, হ্যাঁ, পাত তো করতে পারবো, ওই উপরে নিচেরটা একটু হ্যাঁ, বুঝলেই। উপরে নিচেরটাও করতে করতে বুঝতে পারবেন। যেমন আমি একটু করে নেই, মানে একদিক থেকে শুরু করবেন, অপর সাইডে মাথা আসা আগ পর্যন্ত টান দিয়ে থাকা লাগবে। আচ্ছা, এখানে এদিকে না গেলেও চলতো আমার, কারণ এটা আলাদা উপর দিয়ে যদি আমি সাদা কালার অ্যাপ্লাই করে দিতাম তাহলেও হয়তো। আচ্ছা, যেহেতু এসেই পড়ছি তাহলে এদিক টেনে নি, সমস্যা নাই। এই যে এখানে এসে শেষ করে দিলাম। আচ্ছা, তো এটা গেল। তারপরে হচ্ছে কমলাটা একটা জায়গা থেকে শুরু করে তানভীর, এটা তো রাতে করতে গেলে সকাল হয়ে যাবে। একটু সময় লাগবে আপু, একটু সময় লাগবে। ওই জন্য প্রথম ক্লাসে এই কঠিনগুলো দিই নাই, সহজগুলো ছিল, ওগুলো আগে করেন। ওগুলো করলে এগুলো পারবেন। হ্যাঁ, ওগুলো করলে এটাও পারবেন, একই জিনিসই। এখানে ওই পেন টুল, শেপ টুল, এই সব কিছু মিলে আর কি। আর বাকি যেগুলো আজকে ক্লাসে দেখালাম সেগুলো আস্তে আস্তে ক্লাস মানে প্র্যাকটিসের ভিতরে চলে আসবে। এই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এখন এটা শুরু করছিলাম কোথায়? এই যে এখানে, তাই না? তাহলে এইদিকে আসা দরকার নেই আমার, যে এখান থেকে এটা শেষ করে। আচ্ছা, আমি একটু নর্মালি একটু টেনে যায়, একদম অ্যাকুরেট করতে গেলে সময় নিয়ে কাজ করা লাগবে এগুলো। আর এইটার যে কাজটা থাকে ভেক্টর ট্রেসিং কাজটা, ক্লায়েন্টদের ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্ট ধরেন আপনাকে একটা লোগো দিবে, ঠিক আছে? লোগো দিতে পারে, বা এই ধরনের কোনো আর্টও ক্লায়েন্ট দিতে পারে। একটা জেপিজি ফাইল আপনাকে দিবে, জেপিজি ফাইলটাকে দিয়ে আপনাকে ক্লায়েন্ট বলবে যে এখন এটাকে ভেক্টর করে দাও। তো এই ভেক্টরের দরকারটা কেন হয়? কারণটা হচ্ছে, ধরেন এই যে এটা জুম করলে কি হচ্ছে, এটা ফেটে যাচ্ছে। ধরেন ক্লায়েন্টের কাছে যে লোগোটা আছে, লোগোটা হচ্ছে তার কাছে জেপিজি ফাইলটা আছে এবং ছোট ফাইলটা ফরম্যাটের ফাইলটা আছে। তো ক্লায়েন্টের দরকার হচ্ছে বড় করে সেটা একটা ব্যানার তৈরি করবে বা প্রিন্ট করবে। তো এই জেপিজি ফাইলটাকে টেনে বড় করতে গেলে কিন্তু এটার অস্তিত্ব আর থাকবে না, এটার খুঁজে পাওয়া যাবে না। তো তখন ক্লায়েন্টের লাগে হচ্ছে এরকম বড় একটা ফাইল। তো এই ভেক্টর ফাইলটা করে দিলে সেটা বড় ছোট যাই করে না কেন এগুলোর ভিতরে কিন্তু এটা মানে ব্যবহার করা যাবে। তো তখন আপনাকে একদম যা আছে হুবহু তাই, মানে পাত যেভাবে আছে, কালার যেভাবে আছে, একদম অ্যাকুরেট সেটা আপনাকে করে দিতে হবে।
ঠিক আছে, আপনাদেরকে দু একটা উদাহরণ দেখালে বুঝতে পারবেন। আমার একজন স্টুডেন্ট আছে, ওই ভেক্টর টেস্টিং এর মানে প্রচুর কাজ করছে, এবং মানে ভেক্টর টেস্টিং এর কাজ করে সে কিন্তু $1000 ইনকাম করতেছিল আর কি মাসে। অনেকদিন আগে আর কি তার সাথে কথা হয়েছে, লাস্ট কি অবস্থা জানি না। তো যখন আগে যে অফিসে ছিলাম ওইখানে থাকতে আর কি তার যে রিপোর্টটা ছিল সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। ওই শুরু করলাম, এটা মাথা কই। ভেক্টর টেস্টিং এর কাজটা কি ভাই, এটা যদি একবার বলতেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝি নাই। আচ্ছা, ভেক্টর টেস্টিং জিনিসটা হচ্ছে যে ক্লায়েন্ট একটা ছবি দিয়ে বলবে যে এটা ভেক্টর করে দাও, তো ছবিতে যা থাকবে সেটাই করে দিতে হবে। ঠিক আছে, ধরো এই যেরকম একটা আর্ট দিয়ে তোমাকে বলতে পারে, এগুলো ধরো যে অনেক সময় যে টি শার্টে প্রিন্ট করতে হয় বা বিভিন্ন কোনো কিছুতে প্রিন্ট করবে, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের এই ধরনের একটা ফাইল, একটা ভেক্টর ফাইল লাগবে। এগুলো জেপিজি ফাইল থেকে প্রিন্ট করলে এগুলোর কোয়ালিটি ভালো আসবে না, তো তখন ক্লায়েন্টের লাগে হচ্ছে ভেক্টর ফাইল। আর এই ভেক্টর ফাইলটা তোমাকে একটা জেপিজি দিতে পারে, জেপিজি দিবে, সেটা লোগো হতে পারে বা এই ধরনের কোনো একটা আর্ট হতে পারে, যাই হোক না কেন, তো ওইটাতে যা আছে যেভাবে আছে সেভাবে তোমাকে করে দিতে হবে। এই হচ্ছে ভেক্টর ফাইল আর কি। এসে এখানে একটু দেখাচ্ছি আমি মার্কেট প্লেসে গিয়ে আপনাদেরকে এখন একটু দেখালে জিনিসটা একটু বুঝতে পারবেন। মানে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা করে পাত করে নিতে হবে। এখানে সহজ দেখে একটা নিলাম, তাও তো শেষ হয় না, কঠিন দেখে নিলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। এইটার থেকেও কঠিন আছে ভাই। এখানে তো পাত কম দেখে এটা আমি নিলাম। আমি তো কোন জায়গা থেকে কি করতেছেন, কই যাইতেছেন আমি তো বুঝতে। মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে আমি যেটাই আলাদা আমি আলাদা হচ্ছে কালার সেটাই জাস্ট ধরে পাটটা করে নিচ্ছি। যেমন এটা আলাদা একটা কালার, এখান থেকে আমি শুরু করলাম, আবার ওইখানে গিয়ে আমি শেষ করব। ঠিক আছে, ভাই এখানে যে আগের পাতার উপর দিয়ে নিচ্ছেন, হ্যাঁ এটা আগের প্রবলেম পাতের উপর হবে দিয়ে না? নিচ্ছি, সমস্যা নাই, সমস্যা নাই, ওইটার উপর দিয়ে থাকবে। এই যে এখানে এসে শেষ করলাম, আর পাত বাকি আছে, যে এখানে একটা পাত বাকি আছে। ঠিক আছে, এই যে শেষ হয়েছে মনে হয়, আর নাই। তো এই আগের মতোই জাস্ট যে পাশে নিয়ে আসেন, কালারটা একটু সাদা করে নেই। এখন এই যে একটা একটা করে ধরে কালার অ্যাপ্লাই। তো একদম শুরুতে ব্যাকগ্রাউন্ডের এটা আগে দিয়ে নেবেন। আচ্ছা, এখানে আগে স্টকে একটু লাইট একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, এই যে সাদা কালার দিয়ে নিলাম, এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই হয়ে গেছে, আর বাকি নাই মনে হয়। ওই যে এখানে একটা আছে, এখন ভাই এই যে আগে যেটা থেকে কপি করলেন, এটা ডিলিট করেন তো, ডিলিট করে নেন তো। এটা হুম, এই যে ডিলিট করলাম। ডিলিটে ক্লিক করছেন, হয়ে গেছে। হ্যাঁ, এটা যে লক করে নিয়েছিলাম, লকটা আনলক করে নিছি, লক আনলক করে তারপরে আনলকটা ডিলিট। কি? কন্ট্রোল অল্টার টু, লক তো কন্ট্রোল। কন্ট্রোল আচ্ছা, অল্টার টু তে আনলক। ঠিক আছে, এখন এটা ক্লায়েন্ট কি কোন ফাইলে, জেপিজি না পিএসপি ফাইলে দেওয়া হবে? না, এইটা দিতে হবে হচ্ছে এই ইলাস্ট্রেটরের মেন ফাইলটা দিতে হবে। ঠিক
আছে, এটা এখন এই যে এটা কিন্তু জুম করলে ফাটতেছে, এইটা যত বড় করো কোনো ফাটাফাটি থাকবে না। এই জন্য মূলত এফেক্টর ফাইলটা আর কি ক্লায়েন্টরা চায় বা ক্লায়েন্টদেরকে করে দিতে হয়। আচ্ছা, তো আজকে মোটামুটি অনেক দীর্ঘ হয়ে গেল ক্লাস, সমস্যা নাই, আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। অলমোস্ট আপনারা 2 ঘন্টা। হ্যাঁ, তো এই ছবিগুলো Almost সবগুলো 2 থাকবে, hours. ঠিক আছে? হ্যাঁ, সবগুলো থাকবে। তো যার মানে যে যত প্র্যাকটিস করতে পারেন মিনিমাম 5টা করে করবেন। আগের যে কয়েকটা ছিল এখানে 4-5টায় ছিল, এরপরে আজকে অনেকগুলো দিলাম, এখান থেকে সহজ সহজ বা কঠিন কঠিন, সহজ কঠিন মিলে 5টা করবেন সবাই, ঠিক আছে? এগুলো করলে আশা করি মানে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হবে আর কি আস্তে আস্তে। তো ঠিক আছে, আমি ভিডিওটা অফ করে নিচ্ছি।